স্টাডি রুমে বিধ্বস্ত হয়ে বসে আছে নূর। অনুভূতিহীন চোখে এক মনে তাকিয়ে আছে আশমিনের ডায়েরির দিকে। একটিমাত্র ডায়েরি জীবনের অনেক অসমাপ্ত গল্পের সমাপ্তি টেনে দিয়েছে। দেয়ালে পিঠ ঠেকিয়ে ফ্লোর খামচে ধরে বসে আছে নূর। কান্না আটকানোর জন্য ঠোঁট কামড়ে ধরায় ঠোঁট কেটে রক্ত বেরিয়ে গেছে। ডায়েরি থেকে নজর সরিয়ে রক্তাক্ত চোখে তাকালো দেয়ালে টাঙানো আশমিনের বিশাল প্রেমের ছবি দিকে। নিজেকে টেনে হিঁচড়ে দাঁড় করালো নূর। ডায়েরিটা জায়গা মতো রেখে আশমিনের ছবির সামনে এসে দাঁড়ালো। ধোঁকা, এত বড় ধোঁকা! আপনাকে কি শাস্তি দিই বলুন তো মন্ত্রী সাহেব? কি নিখুঁত অভিনয় আপনার! আপনি তো নিজের পারফরমেন্স দেখিয়ে দিলেন, এবার আমারটা দেখানোর পালা। অভিনয় করতে ভালো লাগে তাই না? তো চলুন, এক দফার টক্কর আমাদের মাঝেও হয়ে যাক। আপনার চালে যদি আপনাকে মাত না দিয়েছি তো আমার নামও তেহেজিব নূর শিকদার নয়। আশমিন আসার পর থেকে নূরকে একবারও দেখেনি। ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে এসে কপাল কুঁচকে চারদিকে চোখ বোলালো সে। হাতের টাওয়ালটা বারান্দায় দিয়ে রুম থেকে বেরিয়ে গেল। মায়া রান্না করে কাজ করছিলেন। আশমিন নিচে এসে অস্থির গলায় বললেন, নূর কোথায় আন্টি? বৌমা তো অনেকক্ষণ আগে স্টাডি রুমে গিয়েছে, দুপুরের খাবারটাও ওখানে খেয়েছে, নিচে তো আসতেই দেখিনি। আশমিন ভয়ার্ত চোখে তাকালো মায়া বেগমের দিকে। হুঁশ ফিরতে এক প্রকার দৌড়ে গেল স্টাডি রুমের দিকে। মায়া বেগম প্রথমে অবাক হলেও পরে মুচকি হেসে নিজের কাজে মনোযোগ দিল। শুধু বাড়ির লোকই না, চেনা জানা সবাই জানে আশমিন নূরকে চোখে হারায়। শাহজাহানের মতো নূরের জন্য নূরমহল বানিয়ে ফেললেও কেউ অবাক হবে না। শেফকে নিজের কাজ বুঝিয়ে দিয়ে রুমের দিকে গেলেন মায়া বেগম। শরীরটা আজ খুব একটা ভালো না, জ্বর আসবে হয়তো। আমজাদ চৌধুরী তার দিকে ফিরেও তাকায় না। তাতে অবশ্য তার কষ্ট হয় না, বরং এমন নিখাত ভালোবাসা দেখে মনে মনে তৃপ্তি পায় সে। হুড়মুড় করে স্টাডি রুমে ঢুকতে নূর আশমিনের চোখে চোখ তুলে তাকালো। নূরের হাতে সমরেশ মজুমদারের সাতকাহন বইটি। আশমিন স্বস্তির নিঃশ্বাস ছাড়ল। নূর মুচকি হেসে বই রেখে উঠে দাঁড়ালো। আশমিনের বুকে মাথা এলিয়ে দিল। আশমিনও আগলে নিল নূরকে। হৃৎপিণ্ড তীব্র দুঃখ ফুকানি নূরের কানে এসে যেন বাড়ি খাচ্ছে। ভয় পেয়েছেন নাকি মন্ত্রী সাহেব? এভাবে বুক কাঁপছে কেন? এভাবে তো অপরাধের বুক কাঁপে। করছেন নাকি কোনো বড়সড় অপরাধ? আশমিন হাত আগলা করে নূরকে নিজের সামনে আনলো। নূরের চোখে চোখ রেখে তাকিয়ে রইল কিছুক্ষণ। নূরের চোখ একেবারেই শান্ত। হাসি হাসি মুখ এসে তাকিয়ে আছে আশমিনের দিকে। আশমিন নিজেকে শান্ত করলো। নূরকে নিজের সাথে চেপে ধরে আস্তে করে বলল, অপরাধ করেছি তো বউ। আজ সারাদিন বউর খবর নিতে পারিনি। এটা তো গুরুতর অপরাধ, শাস্তি তো পেতেই হবে। আজকে দিব আপনাকে শাস্তি। আজ সারা রাত আমার সাথে বারান্দায় গল্প করে কাটাতে হবে। শাস্তি মঞ্জুর তো মন্ত্রী সাহেব? আশমিন চোখে হাসল। নূরের কপালে চুমু খেয়ে গোড় লাগা গলায় বলল, এমন শাস্তি আমি সারা জীবন পেতে চাই বউ। আশমিনের কাছে আসায় গা গলে উঠল নূরের। নিজেকে ছাড়িয়ে কিছুটা দূরত্ব গিয়ে দাঁড়ালো। আশমিন ব্রু কুঁচকে ফেলল। নূরের ঠোঁটের দিকে চোখ যেতে চল শক্ত হয়ে গেল তার। দ্রুত পায়ে এসে নূরের গাল চেপে ধরল। কাটা জায়গায় স্লাইড করতে করতে বলল, এভাবে কাটলো কিভাবে? ঠোঁট কামড়িয়েছ কেন? এখন আমি চুমু খাবো কোথায় বলো তো? প্রথম কথাগুলো রাগ করে বলল, শেষ কথাটা দুঃখী দুঃখী গলায় বলল আশমিন। নূর শান্ত চোখে তাকালো আশমিনের দিকে। অভিনয়ও বুঝে ভালোবাসা এত নিখুঁত হয়? এই মেয়ে, কথা বলছো না কেন? আশমিনের দমকের পিঠে কিছু বলার আগেই মাথা ঘুরে উঠল নূরের। ঝাপসা চোখে একবার আশমিনের দিকে তাকিয়ে ঢলে পড়তেই আশমিন তাকে আগলে নিল। অস্থির গলায় ডাকতে লাগলো, বউ, কি হয়েছে কি তোমার? এই নূর। নূরকে কোলে তুলে নিজের রুমের দিকে যেতে যেতে চিৎকার করে সবাইকে ডাকলো আশমিন। বিছানায় শুইয়ে দিয়ে অস্থির হয়ে ফোন করলো ডক্টরকে। ততক্ষণে বাড়ির সবাই এসে পড়েছে। লুবানা গিয়ে নূরের হাত পা মালিশ করতে লাগলো। মায়া বেগম চোখে পানি ছিটিয়ে দিল, নূরের জ্ঞান ফিরল না। আশমিন পাগলের মতো নূরকে ডেকে যাচ্ছে বারবার। লুবানা ছোট ভাই লিমন এক কোণে চুপচাপ দাঁড়িয়ে আছে। সে আশমিনকে ভয় পায়। এখন আশমিনের পাগলামি দেখে আরও ভয়ে ছিটিয়ে গেছে। আমজাদ চৌধুরী চিন্তিত গলায় বলল, এভাবে বসে থেকো না, ওকে হসপিটালে নিয়ে যাও। আশমিন আর এক মুহূর্ত দেরি করলো না। নূরকে কোলে তুলে নিয়ে রুম থেকে বেরোতে সানভি হন্তদন্ত পায়ে প্রবেশ করলো ডক্টর নিয়ে। আশমিন আবার নূরকে রুমে নিয়ে শুইয়ে দেয়। সবাইকে বেরিয়ে যেতে বলতেই আশমিনের ভয়ঙ্কর দৃষ্টি দমে গেল ডক্টর। সবাই বেরিয়ে গেল। আশমিন নূরের হাত ধরে তার পাশে বসে আছে। ডক্টর চেক আপ করে মুচকি এসে আশমিনের দিকে তাকিয়ে বলল, অভিনন্দন স্যার, শি ইজ প্রেগনেন্ট। অতিরিক্ত চিন্তার জন্য জ্ঞান হারিয়ে ফেলেছেন। এখন ওনার রেস্ট প্রয়োজন। আমি ইঞ্জেকশন দিয়ে দিচ্ছি। কাল সকালের আগে ঘুম ভাঙবে না। সকালে হসপিটালে নিয়ে গিয়ে কিছু টেস্ট করিয়ে আনবেন, তাহলে ম্যামের কন্ডিশন ভালোভাবে বোঝা যাবে। ডক্টর দিকে ফেল করে তাকিয়ে আছে আশমিন। তার কানে শুধু একটা কথাই পাচ্ছে, সে ইজ প্রেগনেন্ট।
ডাক্তারের বাকি কথা তার কানে গেল কিনা বোঝা গেল না। গার্নিয়ের সম্মতি দিতে ডাক্তার মুচকি হেসে বেরিয়ে যায়। আশমিন এক মনে তাকিয়ে আছে নূরের দিকে। নূরের চেহারায় ক্লান্তির ছাপ। আশমিনের হাতের মুঠোয় থাকা নূরের হাতটা কয়েকটা নখ ভেঙে গিয়েছে। আশমিন হালকা চোখে জড়িয়ে ধরল নূরকে। উত্তেজনা তার পুরো শরীর কাঁপছে। নিচে লুবানার চিৎকার শোনা যাচ্ছে। সানভি ধমকিও তাকে থামাতে পারছে না। এভাবে চিৎকার করছো কেন শাবানা? অসভ্যর মতো চিৎকার করা বন্ধ করো। চিহ, কি যে গলা! মনে হচ্ছে ফাটা বাঁশের ভিতর আটকে পড়া ইঁদুর কিসমিস করছে। লুবানা সমস্ত আনন্দে বলে ফুঁসে উঠল। কটমট করে তাকালো সানভির দিকে। ও হ্যালো, মিস্টার কবরস্থানের বাসিন্দা। আমার নাম লুবানা। লুবানা, নট শাবানা। আর আমার গলা মোটেও ইঁদুরের মতো নয়। আপনার কানে সমস্যা। লক্ষ্যচক্ষ যন্ত্রপাতি নিয়ে ঘুরে বেড়াতে লজ্জা করেন আপনার? তাজ্জব ব্যাপার। সানভি রাগি চোখে তাকিয়েছে লুবানার দিকে। মেয়ের সাহস থেকে অবাক হচ্ছে সে। আর এদিকে লিমন দুজনের ঝগড়া দেখছে আর হাই তুলছে। আমজাদ চৌধুরী আর মায়া বেগম নূরের রুমে গিয়েছে। না হলে ইজ্জত পানি পানি হয়ে যেত এই মেয়ের জন্য। দেখো মেয়ে, বেশি বাড়াবাড়ি করবে না, না হলে ছাদে তুলে নিয়ে ধাক্কা দিয়ে নিচে ফেলে দিব। বেয়াদবির একটা আদব থাকা দরকার। আসছে ধাক্কা দিতে। বলি হাড়গোড় সব ঠিক জায়গায় আছে তো? আগে চেক করে আসুন। দেখাগুলো চোখ কানের মতো হাঁটিও দুই একটা কবরে রেখে এসেছেন। লুবানা মুখ বাঁকিয়ে চলে গেল। সানভি কটমট করতে করতে লিমনকে বলল, দেখেছ কেমন একটা বেয়াদব? লিমন হকচকিয়ে গেল। জোরপূর্বক হাসার চেষ্টা করে বলল, জি ভাইয়া, ছোটবেলা থেকেই তো দেখছি। আশমিনের পাশে দাঁড়িয়ে আছে আমজাদ চৌধুরী। সলের খুশির পরিমাণ তার চেহারা দেখেই বোঝা যাচ্ছে। আশমিন আমজাদ চৌধুরীর দিকে তাকিয়ে দাম্ভিক হাসি দিল। আমজাদ চৌধুরীও ব্রৌকুসকে তাকালো ছেলের দিকে। নিশ্চিত এখন বেহায়া মার্কা কিছু বলবে। এখানে মায়া বেগমও আছে। আমজাদ চৌধুরী আর লজ্জায় পড়তে চাইল না। রুম থেকে বেরিয়ে যেতে নিতেই আশমিন তার কানে কানে ফিসফিস করে বলল, একা যাচ্ছ কেন? তোমার বউ নিয়ে যাও। একা গেলে সুখবর পাবো কীভাবে? ওষুধে তো কাজ করার কথা, খাচ্ছ তো ঠিকঠাক? মনের মধ্যে দুষ্ট আমজাদ চৌধুরী উকি দেয়নি এখনও। না, টিউবলাইট হয়ে যাওনি তো আবার। আমজাদ চৌধুরী মনে মনে কয়েক গা লাগালেন ছেলের গালে। এরকম একটা বজ্জাত ছেলে যে তার কেন হতে গেল? দ্রুত পায়ে রুম ত্যাগ করলেন তিনি। বাকি ইজ্জতটুকুই ছেলের হাত থেকে বাঁচিয়ে রাখতে হবে। নিজেকে মাঝে মাঝে অসহায় রমণী মনে হয়, আর আশমিনকে রাস্তার বখাটে। রাতের আকাশে অজস্র তালার মেলা বসেছে। চারদিকের ব্যবসা গরমের কারণে সবার জীবন উষ্ঠাগত। ছাদের দোলনায় বসে গরমের তীব্রতা আন্দাজ করতে পারছেন ওর। সারাদিন এসির ভিতর থেকে গরমের তীব্রতা উপভোগ করার সুযোগই হয় না। পূর্বপুরুষদের অর্জনের জন্য এই বিলাসবহুল জীবন তার। কি হতো যদি এত বিলাসিতা না থাকতো? তার 5টা মধ্যবিত্ত পরিবারের মতো তারাও না হয় সংগ্রাম করে বেঁচে থাকতো। দামি গাড়িতে না চড়ে লোকাল বাসে চড়ে সবার মতো সাধারণ জীবনযাপন করত। দিন শেষে আপন মানুষগুলোকে পাশে তো পাওয়া যেত। কি হবে এত অর্থ প্রতিপত্তি দিয়ে? আভিজাত্য যদি দিন শেষে নিঃসঙ্গতা দেয়, সে আভিজাত্য তো অভিশাপ স্বরূপ। বুক ছিঁড়ে দীর্ঘশ্বাস বেরিয়ে আসলো নূরের। পেটে হাত রেখে অনুভব করলো নিজের অস্তিত্বকে। মা হওয়ার সংবাদ তাকে আশমিনে দিয়েছে। চোখে মুখে তার যে নিদারুণ জ্যোতি ছিল। কি হতো তাকে একটু ভালোবাসলে? মিথ্যে ভালোবাসি না বলে সত্যি ঘৃণা করি বলে না হয় গুলিই করে দিত। মৃত্যু যন্ত্রণা হয়তো মিথ্যার যন্ত্রণা থেকে কমই হতো। এই যে ক্ষণে ক্ষণে মুখ ভারী হয়ে আসে, এর চেয়েও কি মৃত্যু ভালো ছিল না? কষ্ট! এই কষ্ট তার ফিসও কেন ছাড়ছে না? আর কতটা যন্ত্রণা ভোগ করলে কষ্ট তাকে রেহাই দিবে? এখানে কি করছো নূর? আমজাদ চৌধুরীর কথায় চোখ তুলে তাকালো নূর। বিষাদ মাখা হাসি দিয়ে আবারও আকাশ দেখায় মন দিল। আজকাল কাউকে তার সহ্য হয় না। আশেপাশের সবাইকে প্রতারক মনে হয়। এত মানুষের ভিড়ে তার কেন একজন আপন মানুষ নেই? এই ভেবেই দিনের অর্ধেকটা সময় কেটে যায়। আমজাদ চৌধুরী এসে নূরের পাশে বসলো। নূরের মলিন চেহারা দেখে ক্লান্ত শ্বাস ছাড়ে। কিছু না করে ওই মেয়েটাকে সব কষ্ট ভোগ করতে হচ্ছে। নিয়তি এত নিষ্ঠুর কেন? রাত হয়ে গেছে তো মা, এই সময় এভাবে এখানে বসে থাকতে নেই। ঘরেই যদি জান নেওয়ার মানুষ থাকে, তাহলে বাহিরে আর কিসের ভয় বলুন? আমজাদ চৌধুরী হকচকিয়ে গেল। হতভম্ব গলায় বলল, কি বলছো কি মা? একটু গল্প শুনবে আঙ্কেল? একটা অবাগী রাজকুমারীর গল্প। আমজাদ চৌধুরী শান্ত চোখে তাকিয়ে রইল নূরের দিকে। নূর হালকা হেসে বলতে শুরু করলো, এক দেশে এক রাজকুমারী ছিল। রাজা রানীর চোখের মণি। হেসে খেলে তাদের জীবন পার হচ্ছিল। একদিন হুট করে তাদের জীবনে অতীত হানা দিল। রাজার বোন প্রেমে পড়েছিল এক ভিনদেশী যুবকের। রাজার অগোচরে রেজিস্ট্রি করে বিয়েও করেছিল তারা। একমাত্র বোনের এমন সিদ্ধান্ত মেনে নিতে পারেনি রাজা। ক্ষুব্ধ হয়ে বোনের কাছে গেল জবাব চাইতে।
বোন নিজের ভালোবাসার কথা জানালে রাজা তাকে মানতে অস্বীকৃতি জানায়। বোনও জেদ ধরে রাজার সাথে তর্কে লিপ্ত হয়। রানী দুজনকে থামাতে ব্যর্থ হলে রাজা বোনকে বোঝায় আপাতত রাজার কথা মেনে নিতে। বোন তাকে অপমান করতে পিছপা হয় না। বড় বোনের মতো ভাবির গায়ে হাত তুলতেও পিছপা হয় না। প্রেয়সীর গায়ে আঘাত সহ্য করতে পারে না রাজা। সকাল রাগিয়ে জমা হয় ভিনদেশী যুবকের উপর। আঘাত করে বসে বোনের স্বামীকে। দুর্ঘটনাবশত মৃত্যু হয় তার। স্বামীর মৃত্যুর শোকে নিস্তব্ধ হয়ে যায় বোন। মৃত্যুর কারণ তামাচাপা দিল বোনের নজরে থেকে যায় আজীবন দোষী। 2 মাসের অন্তঃসত্ত্বা বোনকে নিয়ে বারবার আফসোস করতে থাকে রাজা। বোনের নীরবতা দেখে তাকে বারবার আঙ্গুল দিয়ে নিজের অপরাধ দেখিয়ে দিচ্ছিল। ছেলে জন্ম দেওয়ার 3 মাস পরে বিয়ে করে নিজের বেস্ট ফ্রেন্ডকে, যাকে ভালোবাসলো আজ পর্যন্ত স্বামীর অধিকার দিতে পারেনি। নিজের প্রথম ভালোবাসাকে বলে এগিয়ে যেতে পারেনি সে। ছেলেকে সবসময় নিজে থেকে দূরে রেখেছে সে। ছেলের মুখের আদল বারবার তাকে তার ভালোবাসার মানুষটির কথা মনে করিয়ে দিত, যাকে তার ভাই খুন করেছে। প্রতিশোধের আগুনে বারবার নিজের সত্তাকে জ্বালিয়ে ভাইকে ধ্বংসের খেলায় নেমেছে সে। ক্ষমা করার বান করে তাকে বারবার আঘাত করেছে। ঠান্ডা মাথায় তার প্রিয়তমা স্ত্রীকে খুন করে অ্যাক্সিডেন্ট বলে চালিয়ে দিয়েছে। দেখাশোনার নাম করে রাজার আদরের রাজকুমারীকে চাকরানির মতো ট্রিট করেছে। প্রথম স্বামীর বোনকে দিয়ে রাজাকে সিরিয়াস করেছে। সে সন্তানদের কেউ তাদের ধ্বংস করার কাজে লাগিয়েছে, শেষ পর্যন্ত নিজের ছেলেকে দিয়ে। তাচ্ছিল্য হেসে বলল, আচ্ছা আঙ্কেল, এক ভুলের কত শাস্তি হয় বলো তো? অনুশোচনার চেয়ে শাস্তি কি এই পৃথিবীতে আর কিছু আছে? এখন রাজকুমারী যদি প্রতিশোধ নিতে চায়, তার মাকে খুন করার প্রতিশোধ, তার শৈশব কৈশোর মিথ্যে সম্পর্ক বেঁধে দেওয়ার প্রতিশোধ, ভালোবাসা নামে ঠকানোর প্রতিশোধ, তাকে এই পৃথিবীতে পুরোপুরি এতিম করে দেওয়ার প্রতিশোধ, তখন রাজকুমারী অপরাধী হবে না তো? কিছু না করেও সে তো সবচেয়ে বেশি শাস্তি পেল, তার প্রতিশোধ নেওয়া অন্যায় হবে না তো? আমজাদ চৌধুরীর চোখ দিয়ে অঝোর দ্বারাই অশ্রু গড়িয়ে পড়ছে। নূরের দিকে তাকানোর সাহস নেই তার। এই তিক্ত সত্যিগুলো নূর কীভাবে জানলো তা নিয়েও মাথা ব্যথা নেই। আশমিন তার ছেলে না হলেও যে সে তাকে জীবনের চেয়েও বেশি ভালোবাসে, নিজের বুকে রেখে মানুষ করেছে তাকে, কখনো বুঝতে দেয়নি তার নিজের ছেলেকে। একটা সময় এসে আশমিনও সত্যিটা জেনে যায়। সত্য হচ্ছে সূর্যের আলোর মতো, হাজার মেঘের আড়ালে ঢাকা পড়লেও তা একসময় প্রকাশ পাবেই। আশমিন সত্যটা জানলেও সবসময় না জানার ভান করে থেকেছে। বন্ধুর মতো মিশেছে তার সাথে। 1 সিগারেট দুজন ভাগ করে খেয়েছে কত। তার বাবা হয়ে সে এখনও ভার্জিন, সে আফসোস কত হতাশার শ্বাস ফেলেছে। শুধুমাত্র কামিনীর প্রতিশোধের নেশা সব কিছু শেষ করে দিল। নূরের অসমাপ্ত কথার রেশ প্রমাণ করছে সে আরও অনেক কিছু জানে। সে জানে তার ছেলে কতটা হিংস্র। ঠান্ডা মাথায় বাঘ শিকার করার মতো ছেলে তার। আমজাদ চৌধুরীর ভয়ে চুপসে যাওয়া চেহারার দিকে তাকিয়ে মলিন হাসল নূর। তাকে আশ্বাস দেওয়ার ভঙ্গিতে বলল, চিন্তা করুন আঙ্কেল, আমি প্রতিশোধ নেব না। প্রতিশোধ শুধু ধ্বংস করে দেয়। আমি চাই না আমার সন্তান আমার মতো জীবন পাক। মন্ত্রী সাহেবকে কিছু জানিও না। সম্পর্কে আর কোনো দূরত্ব চাই না আমি। স্বামী সন্তান নিয়ে শান্তিতে সংসার করতে চাই। আমজাদ চৌধুরী স্বস্তির শ্বাস ছাড়ল। নূরের দিকে কৃতজ্ঞতার চোখে তাকিয়ে মাথায় হাত বুলিয়ে বরাট গলায় বলল, কষ্ট পেও না মা, সব কিছু বাদ দিলেও এ কথা সত্যি। আশমিন তোমাকে পাগলের মতো ভালোবাসে। ওর ধ্যান ধারণা একমাত্র তুমি। তোমার শূন্যতা ওকে কতটা উন্মাদ করে দেয় তার সম্পর্কে তোমার কোনো ধারণা নেই। ওকে কষ্ট দিও না। তাড়াতাড়ি নিচে চলে আসো। আশমিন এসে তোমাকে এখানে দেখলে রাগ করবে। নূর মাথা নাড়িয়ে সায় জানালো। আমজাদ চৌধুরী দৃঢ় ভয়ে নেমে গেল ছাদ থেকে। নূর আকাশের দিকে তাকিয়ে বিড়বিড় করে বলল, যে ভালোবাসা আমাকে বারবার আঘাত করেছে, সে ভালোবাসাতেই আমি কি করব আঙ্কেল? আমি তাকে কষ্ট দেব না। সে নিজেই তার কষ্টের কারণ হবে। সব থেকেও সে থাকবে নিঃসঙ্গ। যে বিষাদের সাগরে সে আমাকে ফেলে দিয়েছে, সেই বিষাদের স্বাদ সে পাবে তা কি করে হতে পারে? আশমিন জাহিন চৌধুরী যদি তার মায়ের ছেলে হয়, তাহলে তেহজিব নূর শিকদারও তার বাবার মেয়ে। দোকার পাল্টা জবাব দেওয়া তার রক্তের বৈশিষ্ট্য। বউ? আশমিনের ক্লান্ত গলা শুনে চোখ তুলে তাকালো নূর। সাদা পাঞ্জাবিতে রাজপুত্রের মতো লাগছে আশমিনকে। মুচকি হেসে হাত বাড়িয়ে দিল নূর। আশমিন নূরের হাত ধরে ধপ করে এসে বসে পড়ল নূরের পাশে। নূরের হাতে চুমু খেয়ে এক হাতে জড়িয়ে ধরল তাকে। নূরও বিড়াল ছানার মতো গুটি ছুটে মেয়ে আশমিনের বুকে গায়ে এলিয়ে দেয়। ছাদে আসতে নিষেধ করেছি না? এতগুলো সিঁড়ি বেয়ে উঠতে কষ্ট হবে তো তোমার? আমি যখন বাসায় থাকবো তখন আমাকে বলবে, আমি কোলে করে তোমাকে নিয়ে আসবো। আশমিনের কুঁচকানো মুখ দেখে হেসে ফেলল নূর। কাঁধে থুতনি ঠেকিয়ে নির্বিশেষে তাকিয়ে রইল আশমিনের ক্লান্ত চেহারার দিকে। এভাবে তাকিয়ে থেকো না তো, আমার লজ্জা লাগে। আপনার লজ্জাও লাগে? অবাক হয়ে বলছে। আমি খুব লাজুক ছেলে বুঝলে। প্রথম যেদিন তোমাকে গভীরভাবে ছুঁয়েছিলাম,
সেদিন আমি 2 সেকেন্ড লজ্জায় চোখ বন্ধ করেছিলাম। বাবা যায়? ইস, এত লজ্জার জন্যই তো সুখবর পেতে 12 দিন দেরি হলো। এত লজ্জা নিয়ে তো বছর বাবা হতে পারবো না। হ্যাঁ, তুমি কেমন বউ, বরের লজ্জায় ভাঙাতে পারো না? নূর হতভম্ব হয়ে রাগ করতেও যেন ভুলে গেল। 2 মিনিট আশমিনের গলা চেপে ধরার অদম্য ইচ্ছাটাকে ঘুম পাড়িয়ে হতাশার শ্বাস ফেলল। চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রির বিশাল বহুল কেবিনে বসে আছে আশমিন। শান্ত মুখে পরাজয়ের ছাপ স্পষ্ট। তার সামনে আমজাদ চৌধুরী বসে ছেলের মনোভাব বোঝার চেষ্টা করছে। সব কিছু যেন এভাবে হাতে হাত রেখে বসে আছো কেন? ও তোমাকে আঘাত করবে আশমিন? বাবা হতে চলেছ তুমি, নিজেদের মধ্যে সব কিছু মিটিয়ে নাও। আশমিন চোখ তুলে তাকালো আমজাদ চৌধুরীর দিকে, শান্ত গলায় বলল, ও আমাকে ঘৃণা করে আব্বু। যতটা ঘৃণা করলে একটা মানুষের হৃদয় ছিন্নভিন্ন করে দেওয়া যায়, ও আমাকে ঠিক ততটা ঘৃণা করে। আমি প্রতিটা মুহূর্তে তা অনুভব করতে পারি। তাহলে কি তুমি এভাবে সব কিছু চলতে দিবে? রাগের বশে ও যদি নিজের কোনো ক্ষতি করে ফেলে? বাচ্চার সাথেও তো কিছু করে ফেলতে পারে। যে তোমাকে ঘৃণা করে সে তোমার বাচ্চাকেও তো ঘৃণা করবে। বুঝতে পারছো আমি কি বলছি? আমজাদ চৌধুরীর অস্থিরতা দেখে মুচকি হাসলো আশমিন। চেয়ারে গায়ে দিয়ে শান্ত চোখে তাকালো তার বাবার দিকে। ভুল ভাবছো তুমি আব্বু। ও কখনো আমাদের সন্তানের কোনো ক্ষতি করবে না। ও আমার একার সন্তান না, ও নূরেরও সন্তান। আমি হয়তো এখন ওকে অনুভব করতে পারিনি, কিন্তু নূর প্রতি মুহূর্তে ওকে অনুভব করছে। একজন মা কখনো তার সন্তানের ক্ষতি চাইতে পারে না। আমার প্রতি যতই ঘৃণা থাকুক না কেন, নিজের সন্তানকে অবহেলাও করবে না। আর আমার প্রতি ঘৃণাটাকে অযৌক্তিক আব্বু? আমজাদ চৌধুরী চুপ হয়ে গেলেন। নিজেকে তার খুব অসহায় মনে হয়। রাফসান শিকদার ভুল ছিল। সে ইচ্ছে করে কামিনীর স্বামীকে মারেনি। ওটা একটা দুর্ঘটনা ছিল। এক প্রতিশোধের জন্য কামিনী নূরের মাকেও মেরে ফেলেছে। রাফসান চৌধুরীকেও ছাড়েনি সে। নূরের মায়ের এখানে কোনো দোষ ছিল না। সে পরিস্থিতি স্বাভাবিক করতেই চেয়েছিল। পরবর্তীতে রাফসান শিকদারকে বোঝানোর কিছুটা সময় পায়, কিন্তু বারবার উগ্র মেজাজের কামিনী তাকে আঘাত করে বসল। পরিস্থিতি খারাপের দিকে একমাত্র কামিনী চৌধুরীর উদ্যত্তের কারণে গিয়েছে। তার প্রখর ভালোবাসা কামিনী বারবার উপেক্ষা করে গেছে। কামিনী চৌধুরী যে তাকে ভালোবাসে না তা কিন্তু নয়, কিন্তু তাদের মধ্যে সারা জীবন দেওয়াল হয়ে রয়ে গেল প্রাক্তন। কামিনী চৌধুরীর প্রত্যেকটা অন্যায় জানার পর বারবার মুষড়ে পড়েছেন। প্রচণ্ড ভালোবাসার কারণে আইনের হাতে তুলে দিতে পারেনি। আজ তার প্রখর ভালোবাসায় কাল হয়ে গেল। তার আবেগে ভেসে যাওয়ার কারণেই এতগুলো জীবন নষ্ট হয়ে গেল। বাসায় যাও আপু, সব কিছুর ঊর্ধ্বে আমি নূরকে ভালোবাসি। ও আমাকে ঘৃণা করুক বা ভালোবাসুক, আমার সাথেই ওকে থাকতে হবে। এই জীবনে ওর আমার থেকে মুক্তি নেই। আমজাদ চৌধুরী মাথা নাড়িয়ে সাই জানালেন। কামিনী চৌধুরী ফিরে এসেছে কানাডা থেকে। আমজাদ চৌধুরী আমতা করে বলল, তোমার আম্মু যদি? আশমিন ঠান্ডা চোখে তাকালো আমজাদ চৌধুরীর দিকে। হিমশীতল গলায় বলল, নিজের বউ সামলে রেখো আব্বু। আমি মানুষটা মোটেও সুবিধার নয়। প্রচণ্ড স্বার্থপর মানুষ আমি। আমার স্বার্থে আঘাত লাগলে কেউই ছাড় পাবে না। আমজাদ চৌধুরী ভয়ার্থ চোখে তাকালো আশমিনের দিকে। ছেলে কতটা সিরিয়াস তার চেহারা দেখে বোঝা যাচ্ছে। আমজাদ চৌধুরী ঘাড় নেড়ে চলে গেলেন। আশমিন উদাস দৃষ্টিতে তাকিয়ে রইল সামনের দেওয়ালের দিকে। সে কোনো ভুল করেনি। সেদিক থেকে বিবেচনা করতে গেলে নূরও কোনো ভুল করছে না। তাহলে ভুলটা কার? বুকের ভিতর অস্থিরতা শুরু হয়ে গেল আশমিনের। নিজের অস্থিরতা কমাতে তার বউকে দরকার। অস্থির পায়ে অফিস থেকে বেরিয়ে গেল আশমিন। 7 মাসের পেট নিয়ে অফিসে এসেছে নূর। এই কয়েক মাসে তার বিশ্বস্ত কয়েকজন খুন হয়েছে। 2টো পোশাক কারখানায় আগুন লেগেছে। রাতের আধারে কেউ ইচ্ছাকৃতভাবে যে সব করেছে তা সে জানে। মেশিন সব পড়ে গেলেও মাল সব অক্ষত ছিল। প্রতিদিনের মালামাল সবার অগোছলে নূর কারখানা থেকে সরিয়ে ফেলত। কয়েক কোটি টাকার মাল বেঁচে গেলেও মেশিনগুলো আর বাঁচাতে পারেনি। ক্ষতির পরিমাণটা তাই একটু কমই হয়েছে। তাই প্রতিটি কারখানায় কড়া নজরদারির ব্যবস্থা করেছে নূর। নিজে সব মনিটরিং করছে। বাড়িতে থাকা এখন তার জন্য আরও বেশি অনিরাপদ। কামিনী চৌধুরী কখন কিভাবে তার ক্ষতি করে ফেলবে তার কোনো নিশ্চয়তা নেই। আসবো ম্যাম? নূর ল্যাপটপ থেকে চোখ তুলে তাকালো। আমি ক্লান্ত চোখে দাঁড়িয়ে আছি দরজায়। না, আসবে না। কতবার ম্যাম বলতে নিষেধ করেছি। অমি বোনের অভিমান দেখে মুচকি হাসল। দরজা ঠেলে ভিতরে ঢুকে চেয়ারে বসতে বসতে বলল, আপনি সবসময় আমার ম্যাম হয়ে থাকবেন। আমি এতে কমফোর্ট ফিল করি। নূর মুখ ফুলিয়ে নিঃশ্বাস ছাড়ল। আচ্ছা, সেসব বাদ দাও। কাজ হয়ে গেছে? হ্যাঁ, আসিয়ান এসেছিল। সব স্বীকার করেছে সে। নূর দীর্ঘ একটা শ্বাস ছাড়ল। চোখ বন্ধ করে গায়ে এলিয়ে দিল। শরীরটা ইদানিং খুব খারাপ যাচ্ছে তার। পাগুলো অসম্ভব ফুলে উঠেছে। রাতে ঘুম হয় না ভালো করে। আশমিনও তার সাথে জেগে থাকে। তার মন ভালো করার চেষ্টা করে। নূর কিছু নিয়ে আবদার করেন আশমিনের কাছে। যা দরকার হয় নিজেই করে নেয়। এর জন্য আশমিনের অভিযোগের কোনো শেষ নেই।
শরীর খারাপ লাগছে ম্যাম? নূর মাথা নেড়ে সায় জানালো। অমি অস্থির হয়ে নূরের কাছে গেল। পাশের কেবিন থেকে লুবানাও ছুটে এসেছে। নূরের কেবিন আর লুবানার কেবিনের মাঝে গ্লাসের দেওয়াল থাকায় লুবানা সব স্পষ্ট দেখতে পায়। নূর অস্বাভাবিকভাবেই ঘামছে। লুবানা পানি এগিয়ে দিল নূরের দিকে। এসের পাওয়ার বাড়িয়ে দিলেও নূরের অস্থিরতা কমছে না। অমি চিৎকার করে নূরকে বুকের সাথে চেপে ধরল। অস্থির গলা লুবানাকে বলল, তাড়াতাড়ি ডাক্তার ডাকো লুবানা, নূর জ্ঞান হারিয়ে ফেলছে ততক্ষণে। অমি পাগলের মতো ডেকে চলতে থাকে। নূর কি হয়েছে বল, চোখ খোল, কোথায় খারাপ লাগছে আমাকে বল। আল্লাহ, নূর চোখ খুলছে না কেন? ডাক্তার চলে আসবে স্যার, আমি কল করে দিয়েছি। লুবানা ভয়ে গেমে গিয়েছে। নূরের অবস্থা দেখে তার আত্মা কাঁপছে। আশফিন জানতে পারলে তাকে আর আজ আস্ত রাখবে না। নূর। আশফিন হতভম্ব হয়ে তাকিয়ে আছে নিস্তেজ নূরের দিকে। অমির কান্নারত চেহারা দেখে তার বুক কেঁপে উঠল। দ্রুত পায়ে এসে নিজের বুকে আঁকলে নিল নূরকে। কি হয়েছে নূরের? ও কথা বলছে না কেন? আশফিনের রক্তিম চোখ দেখে দুজনই কেঁপে উঠল। আশফিন দেরি না করে নূরকে কোলে তুলে পাশের রুমে নিয়ে শুইয়ে দেয়। চোখে মুখে পানি ছিটিয়ে দিয়ে ও যখন নূরের জ্ঞান ফিরল না, তখন শুরু হলো তার পাগলামি। ভয়ে যেন তার বুক কাঁপছে। আশফিন জাহিন চৌধুরীর বুক কাঁপছে। 2 মিনিটের মধ্যেই ডাক্তার চলে এসেছে। আশফিন নূরকে এক এক মুহূর্তের জন্য ছাড়েনি। নূরের মাথাটা নিজের বুকের সাথে চেপে ধরেছিল। ডাক্তার নূরকে চেক আপ করে বলল, অতিরিক্ত দুশ্চিন্তার কারণে জ্ঞান হারিয়েছে। ঠিকভাবে খাওয়া দাওয়াও করে না হয়তো। শরীর খুবই দুর্বল, রক্তশূন্যতাও থাকতে পারে। এই সময় এগুলো ভালো লক্ষণ নয়। বেশি বেশি করে পুষ্টিকর খাবার খাওয়াবেন, টেনশন ফ্রি রাখার চেষ্টা করবেন সব সময়। এমন চলতে থাকলে দুজনের জন্যই খুব রিস্ক হয়ে যাবে। ডাক্তার কিছু ওষুধ প্রেসক্রাইব করে দিলেন। অমিত দ্রুত পায়ে চলে গেল ওষুধ আনতে। আশফিন চুপ করে বসে আছে। রাগে তার মাথা ফেটে যাওয়ার অবস্থা। লুবানার দিকে অগ্নিচোখে তাকাতে লুবানা কান্না করে দিল। আমি খুব চেষ্টা করেছি স্যার, ম্যাম আমার কোনো কথাই শোনে না, আপনাকেও কিছু বলতে দেয় না। আমি কি করব বলুন? আশফিন কিছুই বলল না। তার এখন কোনো কথা বলতেও ইচ্ছে করছে না। ডাক্তার স্যালাইন দিবে নূরকে। ডাক্তারকে নূর মঞ্জিলে আসতে বলে আশফিন নূরকে কোলে তুলে নিয়ে বেরিয়ে গেল। লুবানা আর ডাক্তারও তার পিছনে ছুটল। ভাইয়া, আপনি ওষুধ নিয়ে বাসায় চলে আসুন, আমরা ম্যামকে নিয়ে বাসায় চলে যাচ্ছি। অমি আচ্ছা বলে কল কেটে দিল। তার খুবই টেনশন হচ্ছে, তাড়াতাড়ি বাসায় পৌঁছাতে হবে। শুভ্র পাঞ্জাবি ছেড়ে সাদা টি শার্ট পরে ওয়াশরুম থেকে বেরিয়েছে আশমিন। চুল থেকে টপ টপ করে পানি পড়ছে। শরীর থেকে তার মনের ক্লান্তি বেশি। নূর গুটিসুটি মেরে শুয়ে আছে। 8 ঘন্টা আগে স্যালাইন শেষ হয়েছে। এতক্ষণ সে নূরের হাত ধরেই বসেছিল। নূরের দিকে তাকালে তার নিজেকে অপরাধী মনে হয়। মাথা ভালো করে মুছে টাওয়াল বেলকুনিতে দিয়ে এলো আশমিন। যতই দেখুক না কেন চোখের তৃষ্ণা মেটে না। নূরের ফোলা পেটের দিকে তাকিয়ে হালকা ডোক গেল আশমিন। তাকে পড়িয়ে সাই করার রস্রই ছোট্ট প্যাটে লুকিয়ে আছে। এখন এসে করুণ পরিস্থিতি অনুভব করতে পারছে। মনে মনে চিৎকার করে উঠল আশফিন। তার এত পরিশ্রমের ফল নিয়ে নূর বাহাদুরি করবে ভাবতে মুখটা শুকিয়ে গেল। কি দরকার ছিল এত মেহনত করার? হলো তো এবার। বউ তোমার মেহনত দিয়ে তোমার থোতা মুখটা বোতা করে দিবে, খুশি? আহ, কি দিন যা আসলো! এই দিন দেখার জন্য সে অধীর আগ্রহে অপেক্ষা করছে। আশফিন ধীর পায়ে গেল নূরের কাছে। হালকা চোখে পেটে কয়েকটা চুমু খেয়ে পিস পিস করে বলল, মায়ের কথায় কান দেওয়ার কোনো দরকার নেই। তোমার বাবা খুব ভালো মানুষ, ফুলের মতো পবিত্র। বাবার পক্ষে থাকবে সব সময়। তাহলে চকলেট আইসক্রিম পাবে। একটা আমাদের গোপন ডিল, কাউকে বলবে না। ইটস ভেরি কনফিডেন্সিয়াল। আরেকটা চুমু খেয়ে বিজয় হাসি হাসলো আসমিন। ডিল করা শেষ। বউটা ঝামেলা না পাকালেই হয়। এবার ঝামেলা মিটে গেলে সে তবা করে ফেলবে। এত বছরের গভীর সম্পর্ক থাকার পরে বউর কাছে ধরা খাইয়ে দিল। মির্জাফর। নূরের পাশে শুয়ে পড়ল আশমিন। শরীর মন দুটোই খুব ক্লান্ত। নূরকে বুকের সাথে চেপে ধরে চোখ বন্ধ করলো। কিছুক্ষণ বিশ্রাম নেওয়া জরুরি। রাত 10টায় পিটপিট করে চোখ খুলল নূর। মাথাটা বার হয়ে আছে, কারো শক্ত বাহুবন্ধনে আবদ্ধ হয়ে আছে। কয়েকবার চোখের পাতা জাপটে ভালো করে তাকানোর চেষ্টা করলো। হালকা ডিম লাইটের আলোতে আশমিনের মুখ দেখে ব্রু কুঁচকে ফেলল। চারদিকে তাকিয়ে বোঝার চেষ্টা করলো সে কোথায় আছে। নূরের নড়াচড়ায় আশমিনের ঘুম ভেঙে যায়। নূরকে আরেকটু শক্ত করে জড়িয়ে ধরে ঘুম জড়ানো গলায় বলল, মুসরামুসরি করছো কেন? আমি কি তোমাকে চিমটি দিয়েছি? আমি এখানে এলাম কিভাবে? তোমার একমাত্র বরের কোলে চেপে। তোমার বরটা যে কি রোমান্টিক না! আহ, ভাবতেই তো হিংসা হয়, তাই না? নূর আশমিনের থেকে নিজেকে ছাড়িয়ে ওয়াশরুমে চলে গেল। আশমিন দীর্ঘশ্বাস ছেড়ে উঠে বসলো। ইন্টারকম থেকে কল করে তাদের খাবার উপরে পাঠিয়ে দিতে বলল। 1 কাপ কফি হলে ভালো হতো। মাথাটা ভার লাগছে। বেড থেকে নেমে নিজের স্টাডি টেবিলের কাছে থাকা কফি মেকার থেকে কফি বানিয়ে সবাই বসতেই ওয়াশরুম থেকে নূর বেরিয়ে এলো।
টাওয়ালে মুখ মুছতে মুছতে আশমিনের দিকে আর চোখে তাকালো। আশমিন তার দিকেই তাকিয়ে আছে। নূর টাওয়াল নিয়ে বারান্দায় চলে যায়। আশমিন তীক্ষ্ণ দৃষ্টিতে নূরের দিকে তাকিয়ে আছে। আকাশে মেঘের ছড়াছড়ি, কালো মেঘের ফাঁকে ফাঁকে বিদ্যুতের ঝলক মাঝে মাঝে পরিবেশকে আলোকিত করে তুলছে। আশমিনের বারান্দাটা নূরের বারান্দার মতো। বারান্দার পাশে সুইমিং পুল। ছোটবেলায় বাবার সাথে এখানে কত সাঁতার কেটেছে নূর। রাফসান শিকদার নিজে তাকে সাঁতার শিখিয়েছে। বাবার কথা মনে হতে চোখ থেকে কয়েক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল। নূর, ভিতরে এসো, খেতে হবে তোমার, মেডিসিন আছে। রুম থেকে আশমিন ডাকছে। নূর নিজেকে সামলে ভিতরে গেল। আশমিন টেবিলে খাবার সাজিয়ে ফেলেছে। নূর মুচকি হেসে চেয়ার টেনে বসে পড়ল। ব্যঙ্গাত্মক গলায় বলল, এত আদর করে খাবার খাওয়াচ্ছেন যে বড়, বিষ টিস মিশিয়ে দিন না তো আবার। আশমিনের হাত থেমে গেল। শান্ত চোখে কয়েক মুহূর্ত তাকিয়ে রইল নূরের দিকে। নূর খাওয়া শুরু করে দিয়েছে ততক্ষণে। আশমিনের বুক বার হয়ে এলো। এত অবিশ্বাস হওয়ারই কথা, বিশ্বাস করার মতো কিছু করেনি সে। আমার বাবাকে কেন মারলেন মন্ত্রী সাহেব? আশমিন এক দৃষ্টিতে তাকিয়ে আছে নূরের দিকে। নূর নিজের মতোই খেয়ে যাচ্ছে। আশমিন দীর্ঘশ্বাস ছেড়ে বলল, দরকার ছিল। সে আমার বাবার খুনি। আমি সহ্য করতে পারিনি নূর। তাকে মারতেই আমি বাংলাদেশে এসেছিলাম। রাজনীতিতে জড়িয়ে যাওয়া আমার পূর্ব পরিকল্পনা ছিল। ঠিক ভুল বিচার করার অবস্থায় আমি ছিলাম না নূর, বিশ্বাস করো আমাকে। আশমিনের কাতর গলা শুনে হাসল নূর। গাঢ় থেকে কয়েক নিঃশ্বাস শব্দটাকে আওড়ালো। আপনি কি বিশ্বাসের যোগ্য মন্ত্রী সাহেব? আপনার পুরো পরিবার বিষাক্ত সাপের মতো। যত্ন করে বুকে আগলে রাখলেও বুকে কামড় দিতে একবারও ভাবেন না। তা আমাকে কবে মারবেন? আমি তো এই পরিবারের শেষ সদস্য। একজনের মৃত্যুর বদলা কতবার নিলেন মন্ত্রী সাহেব? আমার মাকে মারলেন, আমাকে অত্যাচার করলেন, ভালোবাসার অভিনন্দন করলেন, আমার বাবাকে মারলেন। আচ্ছা, আমি যদি প্রতিশোধ নিতে যাই তখন কি হবে মন্ত্রী সাহেব? আশমিন অনুভূতিহীন চোখে তাকিয়ে আছে নূরের দিকে। নূর নিজের খাওয়া শেষ করে উঠে গেল। সে তো এটাও বলতে পারবে না যে রাগের বশে সে রাফসান শিকদারকে খুন করেছে। সে যা করেছে সব ঠান্ডা মাথায় করেছে। তবে নূরকে সে ভালোবেসে বিয়ে করেছে, যেখানে বিন্দুমাত্র অভিনয় ছিল না। আশমিন জানত না কামিনী চৌধুরী নূরের মাকে খুন করেছে। নূরের উপর হওয়া অত্যাচার সম্পর্কেও তার ধারণা ছিল না। কিন্তু তখন তার হাতে কিছুই করার ছিল না। নূর নিজের ল্যাপটপ নিয়ে বসেছে। আশমিন আগের মতোই খাবার সামনে বসে আছে। একবারও মুখে খাবার দেয়নি সে। আশমিন দৃঢ় পায়ে উঠে স্টাডি টেবিলের প্রয়াত থেকে নিজের গান বের করল। এলোমেলো পায়ে এসে নূরের দিকে গান এগিয়ে দিয়ে দৃঢ় পায়ে গলায় বলল, তুমিও তোমার বাবার খুনিকে মেরে ফেলো নূর। নূর, নিজের প্রতিশোধ নিয়ে নাও। নূর শব্দ করে হেসে ফেলল। আশমিনের হাত থেকে গান নিয়ে তার মুখোমুখি দাঁড়ালো। মারবো কেন মন্ত্রী সাহেব? আমি তো আপনাকে বাঁচিয়ে রাখবো বলেছিলাম না? আমাকে ধোঁকা দিলে আমি আপনাকে পৃথিবীকে জাহান্নামে ঘুরিয়ে আনবো। আমি তো আপনাকে ভালোবাসি বলেন। ভালোবাসার মানুষকে মেরে ফেলা যায় বুঝি? আশমিন স্বস্তির নিঃশ্বাস ছাড়ল। যাক, এ যাত্রা বেঁচে গেছে। তবে বাঘিনী যে মনে মনে কোনো ভয়ঙ্কর শখ করছে তার কোনো সন্দেহ নেই। দোষ না করে সব দোষ নিজের গানে নিতে হচ্ছে। মাত্র কয়েকটা মাস। একবার নূরের মায়ের সঠিক ঠিকানা জানতে পারলে কামিনী চৌধুরীকে কবরে বসে বড়ের সাথে লুডো খেলার ব্যবস্থা করে দিবে। জ্বালিয়ে খেলো। আশমিন নিজের যান হাতে নিয়ে রুম থেকে বেরিয়ে যায়। তার সন্তান পৃথিবীতে আসার আগে সব ঠিক করতে হবে। নূরকে এসব যে জড়ানো যাবে না কোনোভাবেই। কামিনী চৌধুরীকে বোঝাতে হবে সব কিছু তার প্ল্যান মতোই হচ্ছে। দরজার সামনে আশমিনকে চিন্তিত মুখে দাঁড়িয়ে থাকতে দেখে আমজাদ চৌধুরী কপাল কুঁচকে ফেলল। রুম থেকে বের করে দিয়েছে? আমি তোমার একটা বউকে খুন করতে চাইছি, তাই আগেভাগে আরেকটার ব্যবস্থা করে দিয়েছি। বউয়ের মতো আমার হাঁট চালিয়ে বলে দাও মামুনিকে তোমার বউ কোথায় আটকে রেখেছে। আমজাদ চৌধুরী আকাশ থেকে পড়ল। অবাক গলায় বলল, নূরের মা বেঁচে আছে? একদম ঢম করবে না। সব জানো তুমি। ব্ল্যাকমেল করে আমাকে নূর থেকে সরিয়ে দিয়েছে। এমন একটা গুরুত্বপূর্ণ সময়ে বউয়ের কাছে অপরাধীর মতো দাঁড়াতে হচ্ছে। মেন্টাল স্ট্রেস নিতে নিতে যদি আমার বউয়ের কিছু হয় তাহলে তোমার বউকে আমি ভয়ঙ্কর মৃত্যু দিব। সে মা কেন, মানুষ হওয়ারও যোগ্য না। মেন্টালি সিক সে। মামাকে সে নিজের হাতে মেরে চাপবো। তারপরেও কেন এত ষড়যন্ত্র? আমাদেরকে একটু শান্তিতে বাঁচতে কেন দিচ্ছে না? তার পার্টনারকে সহ তাকে জ্যান্ত যদি না জ্বালিয়েছে, আমার নামও আশমিন জাহিন চৌধুরী না। আমজাদ চৌধুরীর মনটা কামিনী চৌধুরীর প্রতি বিষাক্ত অনুভূতিতে ভরে গেল। কামিনী কি পারত না সব বলে তাকে নিয়ে সুখের একটা সংসার সাজাতে? রাফসান শিকদারকে পুলিশের কাছে হস্তান্তর করে দিলে আজ এই দিন দেখতে হতো না। সব কিছু বিষিয়ে দিয়েছে সে। গার্ড ছাড়া গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছে আশমিন। সেবার কানাডা গিয়ে তন্ন তন্ন করে খুঁজেছে নূরের মা নাজিফা শিকদারকে।
ফলাফল শূন্য। কামিনী চৌধুরীর উপর বাজ পাখির মতো নজর রেখেছে সে। আসিয়ান ডোবায় গিয়ে বসে আছে, এই বজ্জাতকে হাতে ফেলে আস্ত রাখবে না সে। সানভি বিরস মুখে বসে আছে আশমিনের পাশে। আশমিনকে বের হতে দেখে সেও পিছু নিয়েছে। শোনো শান, বিয়ে করলে হুট করে বাবা হওয়ার চিন্তা মাথায় আনবে না, এটা একটা ভুল সিদ্ধান্ত। সবসময় পরিশ্রম সৌভাগ্যের চাবিকাঠি হয় না, কখনো কখনো বাসও হয়ে যায়। আমি বিয়ের আগে তোমাকে দিয়ে দিব। আচ্ছা বাদ দাও, তোমার বিয়ে করার দরকার নেই, বুঝেছ? সানভি দুঃখী দুঃখী চেহারা করে মাথা নাড়িয়ে সায় জানালো। এমনি চলতে থাকলে তার বিয়ে করার স্বাদ এমনি মিটে যাবে। মিনিস্টার আশফিন জাহিন চৌধুরীর স্ত্রীকে কিডন্যাপ করা হয়েছে। আজ সকালে অফিসে আসার সময় তার গাড়ি থেকে তাকে তুলে নিয়ে যাওয়া হয়। সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে মিনিস্টার আশফিন জাহিন চৌধুরীর স্ত্রী স্বনামধন্য সিঙ্গার তেহজিব নূরকে জোর করে কিছু লোক গাড়ি থেকে বের করে তাদের গাড়িতে তুলে নিয়ে গেছে। তেহজিব নূরের সাথে তার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট লুবানা জান্নাতও ছিল। বাধা দেওয়া তাকে আঘাত করে আত্মতেহীরা। সানভি অস্থির হয়ে পাইচারি করছে, সব জায়গায় কল করে যাচ্ছে। ভয়ে তার আত্মা লাফিয়ে বেরিয়ে অবস্থা। কয়েকদিন যাবৎ আশমিন তার কাছে হুমকির কল আসছিল। নারী পাচারকারীরা হুমকি দিচ্ছিল তাকে আশমিনকে। আশমিন খুব শান্ত গলায় তাদের বলেছিল, বাচ্চাদের এত দুষ্টামি করতে হয় না, আঙ্কেল রাখলে কিন্তু কানমলা দিব। ভালো বাচ্চারা এসব করে, কালকে গিয়ে শিশু ক্লাসে ভর্তি হয়ে যাবে। বাচ্চা কাচ্চা হুমকি দিচ্ছে, দেশটা রসাতলে গেল। আশমিন ফোন কেটে আবারও নিজের কাজে মন দিয়েছে। সানভি এখন বুঝতে পারছে তার স্যার মস্ত বড় ভুল করেছে। সানভি অস্থির হয়ে আশমিনের দিকে তাকালো। সে এখন ফোনে এঞ্জেলা গেম খেলতে ব্যস্ত। 2 দিন আগে আল্ট্রাসোনোগ্রাফি করে জেনেছে তার 2টা রাজকুমারী হবে। উত্তেজনা ডাক্তারকে জড়িয়ে ধরেছিল সে। হুঁশ ফিরতে তাকে ছেড়ে দিতে মিনমিন করে নূরের দিকে তাকাতে দেখে নূর তার দিকে কটমট করে তাকিয়ে আছে, কারণ ডাক্তার ছিল একজন ইয়াং মেয়ে। আশমিন নূরের ভয়ঙ্কর দৃষ্টি দেখে কাসুমাসু করে বলল, স্লিপ অফ জড়াজড়ি বউ, আমি তো তোমাকে জড়িয়ে ধরতে চেয়েছিলাম, মাঝখানে এ চলে এসেছে আমার ছোট বোনের মতো। আজ থেকে এ তোমার ননদের সাথে ভাব করো, আমি বাহিরে আছি। কথাগুলো বলে হুড়মুড় করে বেরিয়ে গিয়েছিল আশমিন। সেদিক থেকেই সে অ্যাঞ্জেলা খেলা শুরু করেছে। তাদের খাওয়া, গোসল, সাজগোজ সব শিখে ফেলছে সে। আশমিন 100% শিওর নূর তাকে দিয়ে বাচ্চাদের ডাইপার চেঞ্জ করাবে। সানভি করুণ গলায় বলল, স্যার, পুলিশের আশায় বসে না থেকে আমরা নিজেরাই খুঁজলে ভালো হবে। এভাবে বসে থাকলে ওরা যদি ম্যামের কোনো ক্ষতি করে ফেলে। সানভির ভয়ার্থ গলা শুনে মুখ কুঁচকে ফেলল আশমিন। মনে হলো কেউ তাকে 1 গ্লাস নিম পাতার রস খাইয়ে দিয়েছে। তুমি একপাক্ষিক কথা বলছো সান, তোমার ম্যামের জন্য চিন্তা না করে ওই অসহায় বোলাপালা সন্ত্রাসীগুলোর কথা চিন্তা করো। তার জন্যই আজকে তাদের প্রাণ যাবে। এমন চলতে থাকলে আগামী নির্বাচনে আমি ভোট পাবো? বুয়োর জন্য কতগুলো ভোট হারালাম। সন্ত্রাসীদেরও তো একটা করে এনআইডি কার্ড আছে বলো, তারাও তো দেশের জনগণ। এমন করলে জনগণ আমার পাশে থাকবে? সানভি সোয়াল না জ্বলিয়ে নাবোধক মাথা নাড়ল। আশমিন নিজের চেয়ার সেরে উঠে পাঞ্জাবির পকেটে ফোন রাখতে রাখতে বলল, চলো বউ খুঁজতে যাই, না জানি বেচারা সন্ত্রাসীরা কোন হালে আছে। সানভি আহত চোখে তাকিয়ে রইল আশমিনের দিকে। এই চাকরি একদিন তার প্রাণ নেবে, এত অনাশাতা চোখে দেখা যায় না। আশমিনকে বের হতে দেখে রিসিপশন থেকে ছুটে এলো লোবানা। মাথায় ব্যান্ডেজ করা হয়েছে। আশমিনকে অনুরোধ করে বলল, আমাকেও সাথে নিয়ে চলুন স্যার, এভাবে বসে থেকে চিন্তা করতে করতে আমি মনে হয় পঙ্গুই হয়ে যাব। সানভির কপাল কুঁচকে গেল। সে বিরক্তি গলায় বলে উঠল, চিন্তা করতে করতে কেউ পঙ্গু হয় না শাবানা, ঝামেলা না করে চুপচাপ এখানে বসে থাকো। আমরা দরকারি কাজে যাচ্ছি, পিকনিকে যাচ্ছি না যে তোমাকে নাগরদোলায় চড়াবো। লুবানা তেতে গেল। তাকে আবারও শাবানা বলেছে এই লোক। তার কি শাবানার মতো সেলাই মেশিন আছে নাকি সে সারাদিন কান্নাকাটি করে? আজব তো। আশমিন এই ফাঁকে আরেক রাউন্ড অ্যাঞ্জেলা খেলায় মন দিল। হাতে আরও কিছু সময় আছে, এই ফাঁকে গোসল করানোটা শিখে ফেলা যাবে। জরুরি কাজে আপনাকে কি দরকার মিস্টার সরকারি হাসপাতালের মর্গে শুয়ে থাকা অর্ধেক পচা লাশ? মুখ বন্ধ রাখুন, নহলে আপনার কঙ্কাল মেডিকেলে দান করে দিব, তখন ঝুলে থাকেন আজীবন। ওদের তর্কের মাঝে মেসেজ পেয়ে বেরিয়ে গেছে আশমিন। তার লোকের নূরকে স্টেজ করে ফেলেছে। পুরো জায়গা ঘেরাও করে আশমিনের জন্য অপেক্ষা করছে। সানভিও ছুটছে আশমিনের পিছনে। হুড়মুড় করে গাড়িতে উঠতে লোবানাও তার সাথে এসে উঠল। সানভি কিছু বলবে তার আগে তাকে থামিয়ে দিয়ে বলল, একদম জ্ঞান দিতে আসবেন না আমাকে। ম্যাম কি হালে আছে কে জানে, আমি গেলে তাকে সামলে নিতে পারবো। চুপচাপ গাড়ি চালান। আশমিন কড়া চোখে তাকাতে সানভি গাড়ি স্টার্ট দিল। তাদের গন্তব্য এখান থেকে 2 ঘন্টার পথ। অমি ওখানেই আছে।
এতক্ষণ নির্লিপ্ত থাকা আশমিনের কপালে ঘাম দেখে অবাক হলো লুবানা। তবে আশমিনের চেহারা শান্ত, চোখেও কোনো অস্থিরতার ছাপ নেই। হাত শক্ত করে মুষ্টিবদ্ধ করে বসে আছে, সমান সর্বোচ্চ স্পিডে গাড়ি চালাচ্ছে। এত এত ঝামেলা আর ভালো লাগে না। মাঝে মাঝে হিমালয়ের গুহায় গিয়ে বসে থাকতে ইচ্ছে করে। নেহাতি তার টনসিল ফুলে যায় বলে যেতে পারছে না। আজকের ঝামেলা শেষ হলে সে কুকুর খুঁজতে বের হবে। কোনো পাগলা কুকুরের কামড় খেয়ে চাকরিতে এসেছিল, তাকে খুঁজতে বের করা দরকার। তার কাছে জবাব চাইতে হবে, সে তার কী ক্ষতি করেছিল, এর একটা হেস্তনেস্ত করা দরকার। সানবির ভাবনায় সেদ পড়ল আশমিনেটাকে। এখানে গাড়ি থামাও সান। গাড়ি থামাতে আশমিন নেমে গেল। পাঞ্জাবি খুলে একটা সাদা শার্ট পরে তার জন্য রাখা বাইক নিয়ে মুহূর্তের মধ্যে হাওয়া হয়ে যায়। সানভি আর লুবানা হা করে তাকিয়ে রইল সেদিকে। এত এত ঝগড়া পিঠা করে আশমিন তাদেরকে না নিয়েই চলে গেছে। সানভির চোখ ফেটে কান্না এলো। আশমিন তাকে ছাড়া চলে গেছে ভাবতে বউ মরে যাওয়ার ফিলিংস হলো। দেখলে সাবানা, স্যার আমাকে না নিয়ে চলে গেল। এখন আমি কি করব বলো তো? আসেন, গলাগলি করে কান্দি, বিরক্ত হয়ে বলছে লুবানা। সানভি নিজেকে সামলে নিল। এই মেয়ের সামনে কেঁদে বাসালেও তার ইজ্জত থাকবে না। এই মেয়ে তার ইজ্জত লুটে নেবে। আধ ঘন্টার মধ্যে আশমিন তার গন্তব্যে পৌঁছে গেল। একটা ভাঙাচোরা পুরনো বাড়ি। কপাল কুঁচকে তাকিয়ে পর্যবেক্ষণ করলো পুরোটা। আশমিনকে দেখে অমি দৌড়ে এলো তার কাছে। আশমিন বিরক্ত গলায় তাকে বলল, ভিতরে কয়জন আছে? 20 জন আছে স্যার। আমার বউয়ের কি অবস্থা? চেয়ারে বেঁধে রেখেছে, ভয়ে ভয়ে বলছে। তাই ভিতরে গিয়ে সব কটাকে বেঁধে ফেলো তো। আমি আমার প্রেম পাচ্ছে, বউর সাথে কিছুক্ষণ সুখ দুঃখের গল্প করব, কেউ যাতে আমাকে ডিস্টার্ব না করে। অমি বিরস মুখে তাকিয়ে রইল আশমিনের দিকে। মনে মনে তার ছেঁড়া বলতেও বলল না। অমিরা ভিতরে ঢোকার কয়েক মুহূর্ত পরে গোলাগুলি শুরু হলো। আশমিন শান্ত চোখে একবার তাকিয়ে নিজের গান বের করে এগিয়ে যায়। তাকে কেউ সিরিয়াসলি নিচ্ছেই না। সন্ত্রাসীরা আক্রমণ করেছে তাদের উপর। আটঘাট বেঁধে নেমেছে তারা। আশমিনের কয়েকজন লোক খুব বাজেভাবে আহত হয়েছে। বাহাদুরের বাঁ হাতে গুলি লেগেছে, তবুও সে থেমে নেই। অমি সব জায়গায় নূরকে খুঁজে যাচ্ছে। নূরকে না দেখে তার কলিজা শুকিয়ে গিয়েছে। বোনের চিন্তায় মাথা খারাপ হওয়ার অবস্থা। আশমিন কয়েক পকর গোলাগুলি দেখে অলস হাই তুলল। হাই তুলতে তুলতে কয়েকজনের মাথায় শ্যুট করে দিয়েছে সে। বন্দুক পকেটে রেখে আয়েশ করে বসলো সে। তার লোকেরা পরিস্থিতি নিজেদের আয়ত্তে নিয়ে এসেছে। অমি এসে বয়ার্ত গলায় বলল, ম্যামকে কোথাও পাচ্ছি না স্যার। আশমিন চোখ তুলে তাকালো অমির দিকে। রক্তিম চোখে চারদিকে চোখ বুলিয়ে চোখ বন্ধ করে মাথায় এলিয়ে দিয়ে এলো চেয়ারের উপর। চোখ বন্ধ করে হুঙ্কার দিয়ে বলে উঠল, আমার বউ কোথায়? আশমিনের হুঙ্কারে সন্ত্রাসীদের সাথে সাথে অমিয়ার লোকেরাও যেন তার কেঁপে উঠল। আশমিনের রক্তিম মুখের দিকে তাকিয়ে সবার প্রাণ যায় যায় অবস্থা। একজন কাঁপা কাঁপা হাতে আঙ্গুল দিয়ে ইশারা করে একটা বস্তা দেখিয়ে দিল। অমি 1 মিনিট হতভম্ব হয়ে থেকে দৌড়ে গিয়ে বস্তা থেকে নূরকে বের করলো। তার হৃদস্পন্দন যেন থেমে গেছে। নূরের কপাল থেকে চুইয়ে চুইয়ে রক্ত পড়ছে। অমির মুখ দিয়ে কথাই বের হচ্ছে না। নূরকে বুকের সাথে আগলে ধরে বোবার মতো তাকিয়ে রইল আশমিনের দিকে। আশমিন সেদিকে একবার তাকিয়ে চোখ বন্ধ করে ফেলল। হিংস্র বাঘের মতো সবার দিকে তাকিয়ে চিৎকার করে বলল, ওকে কে আঘাত করেছে? নাম বল, না হলে সব কটাকে আজ কিমা বানিয়ে ফেলবো। হাড়ও খুঁজে পাবে না কেউ। সবাই ভয়ে কাঁপতে লাগলো। আশমিনের হিংস্র রূপ দেখে বাহাদুর নিজেও যেন কাঁপছে। সবাই তাদের লিডারকে দেখিয়ে দিল। আশমিন সাথে সাথে নির্মমভাবে মারতে লাগলো তাকে। একটা একটা করে সবগুলো হাড় ভেঙে গিয়ে নিজের জায়গায় বসে পড়ল। লোকটা নড়াছড়াও করছে না। আশমিন বজ্র কণ্ঠে বলল, এখনই মরবি? মরবি না, আমার মারা এখনও শেষ হয়নি। আম টেকিং রেস্ট। মরে গেলে হাড়গোড় একটাও আস্ত রাখবো না। বাকি সন্ত্রাসীদের দিকে তাকিয়ে চিৎকার করে বলল, ওরে জাগা, না হলে তোদের অবস্থা এসছে কিন্তু খারাপ করে দিব। আমার বউরে বস্তায় ভরা, ভাবলাম বউরে এসে বাধা দেখব, সেই সুযোগে টপাটপ কয়েকটা চুমু খেয়ে ফেলবো। অথচ তোরা আমার বউয়ের কপাল পাটিয়ে বস্তায় ভরে রাখিস। বাহাদুর, ডাক্তার কই? আমার বউরে তাড়াতাড়ি চেক আপ করতে বল। বউয়ের যদি কিছু হয় না, তোদের সবাইকে আমি কবরে পাঠিয়ে দিব। হাসপাতালে গম্ভীর মুখে বসে আছে আশমিন। নূরকে অপারেশন থিয়েটারে নিয়ে গেছে 2 ঘন্টা হতে চলল। আশমিন তখন থেকে থম মেরে বসে আছে। 8 মাসে সিজার করে ফেলতে হচ্ছে। নূরের কন্ডিশন ভালো ছিল না। একজন হলে সমস্যা হতো না,
টুইন বেবি হওয়ার কারণে সিজার করে ফেলতে হচ্ছে। বাচ্চা উল্টে গেছে। নূরকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছিল সন্ত্রাসীরা। তখন পেটে আঘাত লাগায় রক্তপাত শুরু হয়। নূর কিডন্যাপ হওয়ার 2 ঘন্টা পরে আসমিন নূরের কাছে পৌঁছেছে। বেবিদের কোনো ক্ষতি হয়নি। ব্লিডিং বন্ধ না হয় এখন সিজার করতে হচ্ছে। নূরের শরীরের কন্ডিশনও খুব একটা ভালো না। আশমিন সাথে সাথে নূরকে হসপিটালে নিয়ে এসেছে। অমি অস্থির হয়ে পায়চারি করছে। আশমিনকে এত শান্ত দেখে অবাকের সাথে সাথে মেজাজও খারাপ হচ্ছে। নূরকে নিয়ে আশমিনের কোনো মাথা ব্যথা নেই। সানভি মুখ গোমরা করে দাঁড়িয়ে আছে। নূরের জন্য তার খুব খারাপ লাগছে। লোবানা পাশে দাঁড়িয়ে গুনগুন করে কেঁদে যাচ্ছে। সানভি বিরক্ত চোখে তাকিয়ে চোখ মুখ কুঁচকে ফেলল। এই মেয়েকে দেখে তার মাথা ব্যথা করছে। আশমিনের ফোন বাজতে কয়েক জোড়া চোখ তার দিকে স্থির হয়ে গেল। আশমিন ফোন রিসিভ করে একটু দূরে গিয়ে দাঁড়ালো। বলো বাহাদুর। নাফিজা ম্যামের খবর পেয়েছি স্যার। আচ্ছা, অ্যাড্রেস পাঠিয়ে দাও। এদের কি করব স্যার? আমতা আমতা করে বলছে। মেরে দাও। এতগুলো ফিস করো যে বোঝা যেন না যায় এরা মানুষ ছিল। আশমিনের শান্ত গলায় এমন ভয়ঙ্কর কথা শুনে শুকনো ডোক গেল বাহাদুর। সে জানে আশমিন কতটা ভয়ঙ্কর। মনে মনে একটু আফসোস হলো এদের জন্য। মারার আগে মেয়েগুলোর খোঁজ নিয়ে নিবে। এদের হদিস যেন কাকপক্ষীয় কেউ টের না পায়। বাহাদুর সম্মতি দিয়ে ফোন কেটে দিল। আশমিন গিয়ে আবারও আগের জায়গায় বসে পড়ল। অপারেশন থিয়েটারের দিকে একবার তাকিয়ে চোখ বন্ধ করে চুপ করে বসে রইল। সানভি আশমিনের বসার জন্য ভিআইপি কেবিন নিলেও আশমিন সেখানে যায়নি। তার ভিতরের অস্থিরতা সে কাউকে দেখতে পারছে না। দম বন্ধ হয়ে আসছে। হুট করে বসা থেকে ধুম করে দাঁড়িয়ে গেল আশমিন। অপারেশন থিয়েটারের দরজায় নিজের সর্বোচ্চ শক্তি দিয়ে ধাক্কা দিতে লাগলো। অমি এসে আঁকলে ধরল আশমিনকে। আশমিনের সাদা শরীর কাঁপছে। এতক্ষণ নিজেকে সামনে রাখলো, এখন আর তার সহ্য হচ্ছে না। নূর কী অবস্থায় আছে তা না দেখা পর্যন্ত তার শান্তি নেই। বুকের ব্যথা শুরু হয়ে গেছে। আশমিনকেও অমি ধরে রাখতে পারছে না। আশমিনের শক্তির সাথে তার মতো দুটো অমিও কিছু না। সানভি বয়ের সামনে যাচ্ছে না। লুবানা শব্দ করে কাঁদছে। দরজা খোলো, আমি ভিতরে যাব। আশমিনের হুঙ্কার শুনে একজন নার্স দরজা খুলে অবাক চোখে তাকিয়ে রইল আশমিনের দিকে। সবসময় শান্ত থাকা মানুষটাকে এভাবে ভয়ঙ্কর রূপে দেখে গলা শুকিয়ে গেল তার। আশমিন নার্সকে সরিয়ে ভিতরে ঢুকে গেল। নূরকে অপারেশন টেবিলে দেখে তার অশান্ত চোখগুলো আপনা আপনি শান্ত হয়ে যায়। ডাক্তার অপারেশন বাদ দিয়ে অবাক হয়ে তাকিয়ে আছে আশমিনের দিকে। আশমিন ইশারায় তার কাজ করতে বলে নূরের মাথার পাশে দাঁড়িয়ে রইল। নূরের প্যাকাশে মুখের দিকে তাকিয়ে আছে। অক্সিজেন মাস্ক লাগানো নূরকে দেখে চোখ পেটে পানি বেরিয়ে আসে। কপালে চুমু খেয়ে মাথায় হাত বুলিয়ে দিল আশমিন। বুকে কয়েকবার হাত বুলিয়ে অসহায় চোখে চারদিকে চোখ বোলাল। সে অসুস্থ হতে চায় না এখন। নূরের পাশে তাকে থাকতে হবে। এমন দুর্বল মন্ত্রী দিয়ে দেশ চলবে? কি লজ্জাজনক ব্যাপার। বাচ্চার হালকা কান্নার আওয়াজে ধ্যান ফিরল আশমিনের। বুকের ব্যথা বলে সেদিকে তাকিয়ে চোখ স্থির হয়ে যায়। দুজন নার্সের কোলে দুটো রাজকন্যা। রক্তে মাখামাখি তাদের ছোট্ট শরীর পরিষ্কার করে তার কাছে নিয়ে এলো বাচ্চাদের। আশমিন শুধু এক পলক দেখার সুযোগ পাবে। তারপর তাদের এনআইসিইউতে নিয়ে যাবে। ওখানে 15 দিন রাখার পর তাদের মায়ের কাছে দেওয়া হবে। নার্স কিছু বলতে গিয়েও থেমে গেল। আশমিনকে কিছু বলার ক্ষমতা তাদের নেই। একজন হ্যান্ড স্যানিটাইজ করতে বলল মিনমিন করে। আশমিন বাচ্চাদের দিয়ে নিজের হাত স্যানিটাইজেশন করে আবার তাদের কোলে নিল। দুজনের কানের কাছে আজান দিয়ে কপালে চুমু খেয়ে তাদের আবার নার্সদের কোলে দিয়ে দেয়। অপারেশন হয়ে গেছে স্যার। ম্যামকে কিছুক্ষণ পর কেবিনে শিফট করা হবে। আপনি যদি একটু। শেষের কথাটা আমতা আমতা করে বলতে গিয়েও থেমে গেল ডাক্তার। আশমিন আর কিছুই বলল না। নূরের কপালে চুমু খেয়ে চুপচাপ বেরিয়ে যায়। বুকের ব্যথাটা এখন কমেছে। প্রিন্সেসদের কোলে নিয়ে অর্ধেক কমে গেছে। বউকে বুকে নিলে পুরোটা চলে যাবে নিশ্চিত। অমি, সানভি আর লোবানা বাচ্চাদের দেখে এসেছে এক পলক। উত্তেজনায় কখন সানভির হাত জড়িয়ে ধরেছে নিজের টের পায়নি। সানভি লোবানার বাচ্চামো থেকে হালকা হাসলো। রাগ করার ভান করে বলল, এই হাত ছাড়ো শাবানা, তোমাকে বিশ্বাস নেই। এখন হাত ধরেছে, পরে গলা ধরতে আসবে। আমি কোনো 2 ইঞ্চি লিলিফোটকে আমার গলা জড়িয়ে দেখতে দিব না। নারী কেলেঙ্কারি হলে মেনে নেওয়া যাবে না, কিন্তু বাচ্চা কেলেঙ্কারি হলে আমি মুখ দেখাতে পারবো না। আল্লাহর দোহাই লাগে আমাকে ছেড়ে দাও। লুবানা জামটা দিয়ে সানভির হাত ছেড়ে দিল। কটপট করতে করতে বলল, এমন একটা ভাব করছেন যেন আমি আপনার ইজ্জত লুটে নিচ্ছি। পালতু যত সব। আর আমার নাম লুবানা। আরেকদিন সাবানা বললে আপনাকে সাবান দিয়ে দুমড়ে মুচড়ে ধুয়ে দিব আমি। ল্যাব পিপলস। লুবানা গটগট করে চলে গেল। সানভি বিরস মুখে তাকিয়ে দেখল তার চলে যাওয়া। অমি কপাল চাপড়ে বলল, সমস্যা কি তোমাদের? সতীনের মতো সারাদিন একজন আরেকজনের পিছনে লেগে থাকো কেন? আর এই ল্যাব পিপলস মানে কি? আমার কঙ্কাল ল্যাবে দান করা হয়েছে, তাই আমি ল্যাব পিপলস। মানে? লম্বা কাহিনী, বাদ দাও। আমজাদ চৌধুরী হসপিটালে এসেছে 5 মিনিট হলো। আশমিন হাসপাতালের বিলাসবহুল কেবিনে হাত পা ছড়িয়ে বসে আছে। সারাদিনের চিন্তা ক্লান্তি চিন্তায় শরীর ভার ছেড়ে দিয়েছে।
আমজাদ চৌধুরীর খারাপ লাগলো ছেলেকে এই অবস্থায় দেখে। বাড়িতে নাচতে থাকা বিপদের কথা কিছুতেই বলতে ইচ্ছে হলো না। কামিনী চৌধুরীর উপর বিতৃষ্ণা চলে এসেছে, তবুও সে ঘৃণা করতে পারে না তাকে। একেই বুঝে ভালোবাসা বলে। বউ ছেড়ে আসতে মন চাইলো? তুমি তো দিন দিন বউ পাগল হয়ে যাচ্ছ। পুরুষ মানুষের এমন বউ পাগল হলে চলে? আশমিনের দিকে চোখ বড় বড় করে তাকালো আমজাদ চৌধুরী। কে কথা বলছে? যে নিজে সারাদিন বউয়ের আগে পিছে ঘুরঘুর করে। আপু, ক্লান্ত লাগছে। আমজাদ চৌধুরীর মায়া হলো, ছেলের মাথায় হাত বুলিয়ে ক্লান্ত গলায় বলল, নূরের কি অবস্থা? ভালো। আমার নাতনিরা কেমন আছে? আলহামদুলিল্লাহ আব্বু, ভালো আছে। এইটুকু হয়েছে? হাত দিয়ে ইশারা করে আশমিন জাইন চৌধুরীর মেয়েরা কিনা ইঁদুরের বাচ্চার সাইজ নিয়ে দুনিয়ায় এলো। ওদের কান্নাও ঠিকভাবে শুনতে পাচ্ছিলাম না। চোখ খুলে আমাকে দেখেনি ওরা। আমার নূরের কত কষ্ট হয়েছে জানো? সব কয়টাকে কুকুর দিয়ে খাওয়াবো আমি। কার কলিজায় হাত দিয়েছে তা হাড়ে হাড়ে টের পাবে। ওদের তুমি এখনো বাঁচিয়ে রেখেছো, এটাই আমাকে বিশ্বাস করতে বলছো? ওরা তো সোনু ফুটি আপু। রাঘব বোয়ালেদের ধরা এখনও বাকি। সব কয়টাকে ইঞ্চি দিয়ে মেপে মেপে সাইজ করব। আচ্ছা বাদ দাও, ক্লান্ত লাগছে তোমাকে, একটু রেস্ট নাও। দুইটা মেয়ে পৃথিবীতে আনা চারটিখানি কথা তুমি কি বুঝবা? নিজে দুই বাচ্চার বাপ হয়েও বার্জিন বাপ নিয়ে ঘুরতে হচ্ছে। তুমি আমার মান সম্মান ধূলিসাৎ করে দিলে। এই জীবন দিয়ে কি হবে আমার? শুধু বউটার জন্য বেঁচে আছি, না হলে মসজিদের দান বক্সে দান করে দিতাম। আমজাদ চৌধুরী হনহন করে বেরিয়ে গেল। এই ছেলের জন্য মায়া দেখানো তার জীবনের চরম ভুল। নূরের জ্ঞান ফিরেছে কিছুক্ষণ আগে। জ্ঞান ফেরার পর থেকে নূর অস্থির হয়ে আছে বাচ্চাদের জন্য। আশমিন বুঝিয়েও রাখতে পারছে না। অপারেশনের পর নূরের বেশি নড়াচড়া করা নিষেধ। সে মেয়ে এখন চিংড়ি মাছের মতো তিরিং বিড়িং করছে। প্রচণ্ড মেজাজ খারাপ হলো আশমিনের। জোরে ধমক দিতে গিয়েও নিজেকে সামলে নিল। মুখে হালকা হাসি টেনে দাঁতে দাঁত চেপে বলল, চুপচাপ শুয়ে থাকো বউ। আমার মেজাজ খারাপ হলে কিন্তু খুব খারাপ হবে। মেয়েদের জন্য এত উতলা হইও না। বছর বছর এই অনুভূতি পাওয়ার সুযোগ পাবে তো তুমি। তোমার বরের মন অনেক বড়, সে তোমাকে টুইন্স বেবির মা বানাবে। এবার চুপ করে ঘুমাও শোনা। একটু সুস্থ হলে পরিদের কাছে নিয়ে যাব। এখন আমাকে একটু চুমু খাও। আমি চুমু শূন্যতায় ভুগছি। নূর ব্যথা অস্থিরতা বাদ দিয়ে আশমিনের দিকে কটমট করে তাকায়। কোমরের নিচের অংশ এখনও অবশ। সুস্থ হলে সবার আগে এই লোককে ফিটিয়ে হাতে সুখ করে নেবে। অসহ্য মানুষ একটা। নূরের খেয়ে ফেলা লোক দেখে আশমিন এদিকে ওদিক তাকিবুকি করলো। গলা জেড়ে দুঃখী গলায় পড়ল, এভাবে তাকাচ্ছ কেন? আমি কত টেনশনে ছিলাম জানো? এই বারান্দায় কতবার চক্কর লাগিয়েছি ধারণা আছে? তোমার জন্য আমার ব্যক্তিগত বুকে ফোসা মির্জাফর কলিজা লাফিয়ে বের হতে যাচ্ছিল। কত কষ্টে চুপচাপে আটকে রেখেছি জানো? আর এখন তুমি আমাকে চোখে দেখাচ্ছ? মানবতা আজ কোথায়? আজকে মানবাধিকার কমিশনে একটা লিখিত অভিযোগ জানাতে হবে। আমি গাল এগিয়ে দিচ্ছি, চুপচাপ চুমু খাও, না হলে আমি জোর করেও নিতে পারি। নূর চোখ বুজে রইল। কথা বলার ইচ্ছে কোনোটাই নেই। এই লোকের রেললাইনের মতো মুখ লাগাম ছাড়া চলতেই থাকে। নূরকে চোখ বন্ধ করতে দেখে বিজয়ের হাসি হাসলো আশমিন। যাক, আপাতত শান্ত করা গেছে। এটাকেই বলে প্রতিভা। বউকে চোখ করানো তার কাছ থেকে শেখা উচিত। সময় থাকলে একটা কোচিং সেন্টার খোলা যেত। এটাও এক প্রকার জনসেবা। সানভি আশমিনকে মেসেজ করলো বাহিরে আসার জন্য। আশমিন আজ 2 দিন কিছুই দেখেনি। তার উপর তার বুকের ব্যথা ক্রমশ বাড়ছে। ডাক্তার কয়েকটা রেস্ট দিয়েছে, কিন্তু আশমিন নূরের কেবিনে গাপটি মেরেই বসে আছে। আমি কাল সারাক্ষণ এখানে ছিলাম। সকালে লুবানাকে নিয়ে বাসায় গিয়েছে। একেবারে অফিস করে বিকেলে আসবে। সমস্ত মিটিং ক্যান্সেল করেছে আশমিন। অফিস হামজা চৌধুরীর সামনে নিচ্ছে। সানবিন মেসেজ পেয়ে বেরিয়ে এলো আশমিন। চোখে মুখে ক্লান্তির ছাপ ধরেছে। সানবিন নিজেও ক্লান্ত। আপনার পোশাক নিয়ে এসেছি স্যার, ফ্রেশ হয়ে কিছু খেয়ে নিন, খাবার রেডি আছে। একবার টেস্ট করিয়ে নিতে হবে। আর না করবেন না স্যার প্লিজ। সানবির করুণ গলা শুনে মলিন হাসলো আশমিন। উদার চোখে আকাশের দিকে তাকিয়ে মলিন গলায় বলল, মানুষ চোখের ভালোবাসা কেন অনুভব করে জানো শান? চোখ তো মনের আয়না। ভালোবাসার মানুষটা আমার চোখে থাকা ভালোবাসা, অভিমান, কষ্ট অনুভব করতে পারে না। এই পরাজয় আমি কিভাবে মেনে নেই শান? সে আমার কষ্ট দিক, আঘাত করুক, আমি মেনে নিব। আমার মনে রাজ করা মানুষটার ভালোবাসায় এত খাদ আমার সহ্য হচ্ছে না। ছোটবেলা থেকে আমি শুধু অবহেলা পেয়ে গেলাম বুঝলে। আপনজনদের অবহেলা নিতে নিতে আমি ক্লান্ত। তুমি কোন ব্যথা সারাবে শান? এই বুকে সারাক্ষণ আমার প্রিয় মানুষগুলো আঘাত করে চলছে। ক্ষত সারাতে মলম দিতে হয়। এসব বাদ দাও, বাসায় গিয়ে রেস্ট নাও। প্রয়োজন হলে আমি ডেকে নিব। আশমিন আবারও নূরের কেবিনে চলে গেল। সানভি চুপ করে দাঁড়িয়ে আছে। আশমিনের কষ্ট সে বোঝে। এত বছর ছায়ার মতো লেগে আছে তার পিছনে। আশমিনের প্রতিটা নির্গম রাতের সাক্ষী সে।
কি গভীর যন্ত্রণায় মাঝরাতে বারান্দায় ডুকরে কেঁদে উঠত আশমিন। নিজেরও চোখ ভিজে উঠত সানবীর। নূরের প্রতিটা কথা আশমিনকে গভীরভাবে আঘাত করে। আশমিন হাসি মুখে এড়িয়ে যাওয়ার ভান করলো। সানবীর বুঝে তার স্যার হাসি মুখে আঘাতের বিষ পান করছে। মাঝে মাঝে সানবীর খুব আফসোস হয় নূরের জন্য। এমন একটা ভালোবাসার মানুষ পেয়েও সে অবহেলা করছে। যদি কখনো হারিয়ে যায় কেঁদেও কুল পাবে না। 15 দিন পরে আজ নিজের মেয়েদের কাছে পেয়েছে নূর। সে নিজেও পুরোপুরি সুস্থ না, তাই এখনও হসপিটালে আছে। আমজাদ চৌধুরী প্রতিদিন এসে নাতনিদের দেখে যান। কামিনী চৌধুরী একবারও আসেনি। মায়া বেগম কয়েকবার এসেছে। তার একমাত্র কাজ হচ্ছে কামিনী চৌধুরীর উপর নজর রাখা। তার কোনো ছাড় দেওয়া হবে না কামিনী চৌধুরীকে। বাচ্চাদের নিজের কোলে নিয়ে কেঁদে ফেলল নূর। আশমিন চোখ ভরে দেখছে তার রাজকুমারীদের। পৃথিবীর সবচেয়ে সুখের মুহূর্ত বুঝি এটাই। একজন নার্স এসে নূরকে ফিডিং করাতে বললে নূর উসকুস করতে লাগলো। আর চোখে আশমিনের কয়েকবার তাকিয়ে আবার চোখ নামিয়ে নিচ্ছে। আশমিন তীক্ষ্ণ চোখে নূরের দিকে তাকিয়ে আছে। নার্স আবারও তাড়া দিতে নূর আমতা আমতা করে বলল, ওনাকে বাহিরে যেতে বলুন। আশমিন যেন এই কথাটারই অপেক্ষায় ছিল। সাথে সাথে গম্ভীর গলায় নার্সকে উদ্দেশ্য করে বলল, আউট। নার্স কোনো দ্বিরুক্তি না করে বেরিয়ে গেল। নূর হতভম্ব গলায় বলল, আরে আমি আপনাকে বলেছি। আমি থাকতে তাকে কেন লাগবে? আমি তোমাকে হেল্প করছি। আমাদের মধ্যে প্রাইভেসি বলতে কিছু নেই। এই মুহূর্তগুলো খুব অমূল্য নূর। তোমার এই সুখের কষ্টে আমি তোমার সহযোদ্ধা। তোমার জন্যই তো আমি যথেষ্ট। কথা বলতে বলতে নূরকে হেল্প করে মাথার পাশে দাঁড়িয়ে রইল আশমিন। বসতে কষ্ট হচ্ছে? নূর মাথা নাড়িয়ে না বলল। আশমিনের চোখের দিকে তাকালে তার বিশ্বাস হয় না যে সে তার বাবাকে খুন করেছে। তবে আশমিনের খাপ ছাড়া বাবা স্বীকারোক্তিতে তার ভাবনাগুলোকে বারবার এলোমেলো করে দেয়। এই দোটানা সে নিজেই শেষ হয়ে যাচ্ছে। আশমিন যদি সত্যি তার বাবাকে খুন করে থাকে, তাহলে তাকে মরণ যন্ত্রণা দিবে সে। একবার সঠিক তথ্য তার হাতে আসুক। একটা ডায়েরির উপর ভিত্তি করে কোনো পদক্ষেপ নেওয়া উচিত হবে না। আর রইল আশমিনের স্বীকারোক্তি। আশমিনের মতো বদলোকের কোনো কথা ধরা মানে নিজের মাথা দেওয়ালে মারা। আস্থা ইতর একটা। আমার ডাক্তার হওয়া উচিত ছিল বউ। ওই ডাক্তার আমার বউয়ের পেট কেটে 2 ভাগ করে ফেললো। আর আমি তাকিয়ে তাকিয়ে দেখলাম। ডাক্তার হলে কি এই দিন দেখতে হতো বলো? বউ আমার, বউয়ের পেটও আমার। আর কাটলো কি না ডাক্তার? শুধু আমার রাজকন্যাগুলোর জন্যই কিছু বললাম না, না হলে আমি ওই ডাক্তারের পেট কেটে দিতাম। মিনিস্টার আশমিন জাহিদ চৌধুরীর বউয়ের পেট কেটে ফেলা, কি সাহস ভাবা যায়? নূর ক্লান্ত চোখে তাকালো আশমিনের দিকে। লোকটা আবার বাজে কথা বলা শুরু করেছে। কাছের মানুষের কাছে আশমিনের এই অসহ্য কথাগুলো বের হয়। বাহিরের মানুষের কাছে আশমিন মানে একজন গম্ভীর রাগী নেতা। নূর কিছু না বলে চুপ করে থাকলো। বাচ্চাদের খাওয়ানো হলে তাদের নিয়ে দোলনায় শুইয়ে দিল আশমিন। তার লোক কল করেছে তাকে। নূরের সারপ্রাইজ আনতে যাবে সে। ফোনে চোখ বুলিয়ে নূরের দিকে তাকিয়ে মলিন হাসলো আশমিন। নূর তার এই নির্জীব হাসিও যে কেড়ে নেবে তা হয়তো। কামিনী চৌধুরী আজ সবার আড়ালে হসপিটালে এসেছে। বাচ্চারা এতদিন নিবিড় পর্যবেক্ষণে ছিল তাই সে আসেনি। কানাডার এক পরিবারের সাথে কথা হয়েছে তার। 2টো বাচ্চাই তারা নিবে। সে তো মেরেই ফেলতে চেয়েছিল। বাঁচিয়ে রেখে যদি কিছু ইনকাম হয় তাহলে ক্ষতি কী? নূরকে সে কিছুতেই শান্তি দিবে না। তার সব কিছুই মেয়ে কেড়ে নিয়েছে। এত সহজে ছেড়ে দেওয়ার মানুষ সে না। সারা জীবন সন্তানের শোকে কপাল চাপড়ে মরবে এবার। নিজ বনে বিড়বিড় করে নিজের পরিচিত নার্সের কাছে গেলেও কামিনী চৌধুরী, আমি বাহিরে অপেক্ষা করছি। বাচ্চাগুলোকে নিয়ে আসো। স্যার জানলে আমাকে মেরে ফেলবে ম্যাম। আপনি অন্য কাউকে বলুন। নার্সের করুণ গলা শুনে খেপে উঠল কামিনী চৌধুরী। খেপা ষাঁড়ের মতো হুঙ্কার দিয়ে বলল, আমার কথা মতো কাজ না করলে আমি তোমার পুরো পরিবারকে মেরে ফেলবো। এখন কথা না বাড়িয়ে যাও। টাকা তোমার অ্যাকাউন্টে পৌঁছে যাবে। কাজ শেষ হলে কয়েকদিনের জন্য কোথাও গিয়ে গা ঢাকা দিবে। মধ্যবয়স্ক নার্সটি চোখের পানি ফেলতে ফেলতে বলল, কোথায় গা ঢাকা দিব? কবরে গেলে চলে গেলেও স্যার আমাকে মাটি খুঁজে বের করে নিয়ে আসবে। কামিনী চৌধুরী বিরক্ত হলো, কর্কশ গলায় বলল, ঠিক আছে, আমি তোমার স্বামী আর বাচ্চাদের কবরে পাঠানোর ব্যবস্থা করছি। না না ম্যাম, প্লিজ এমনটা করবেন না। আমি যাচ্ছি এখনই। কামিনী চৌধুরী বাঁকা হেসে নিজের গাড়িতে গিয়ে বসলো। আশিয়ানকে এ ব্যাপারে কিছুই বলেনি। আশিয়ানকে যতই নিজের মতো করে বড় করুক না কেন, তার শরীরে রাফসান শিকদারেরই রক্তে বইছে। সে কখনোই এমন কিছু করতেই দিবে না কামিনী চৌধুরীকে। তাই যা করার তাকে নিজেই করতে হবে। আশমিন বেরিয়ে যেতে নূর অমিকে বলল, চলে এসো অমি, আমি আজই এখান থেকে চলে যেতে চাই। আরেকবার ভাবুন ম্যাম, স্যার জানলে আস্ত রাখবে না। এটাই আমার শেষ কথা। যা বলেছি তাই করো। অমি আর কিছুই বলল না, চুপচাপ থেকে সম্মতি জানালো। সে কোনোভাবে বিশ্বাস করে না আশমিন রাফসান শিকদারকে খুন করতে পারে। রাফসান শিকদার আশমিনকে অনেক স্নেহ করতেন। আশমিন নিজেও রাফসান শিকদারের প্রতিটি কথা মেনে চলত। অমি নিজের চোখে আশমিনকে ভেঙে পড়তে দেখেছেন রাফসান শিকদারের মৃত্যুর পরে।
আর কিছু না ভেবে হাসপাতালের উদ্দেশ্যে বেরিয়ে গেল আমি। নূর ওয়াশরুমে ঢুকলো ফ্রেশ হতে। আমি এলেই তারা বেরিয়ে যাবে। নিজের বাবার খুনির সাথে আর নয়। যতদিন আশমিন নির্দোষ প্রমাণ না হচ্ছে ততদিন সে বাচ্চাদের নিয়ে দূরেই থাকবে। নূর ওয়াশরুমে ঢুকতে নার্স এসে বাচ্চাদের নিয়ে বেরিয়ে গেল। কেবিনের সামনের গার্ডগুলো তখন দরজায় দাঁড়িয়ে। নার্সের কোলে বাচ্চাদের দেখে তারা আটকে দিয়ে জিজ্ঞেস করলো, কোথায় নিয়ে যাচ্ছেন? এমন রাশভারী গলা শুনে কেঁপে উঠল নার্স। বয়ার্ত চোখে তাকিয়ে শুকনো ডোক গিলে বলল, ডক্টরের কাছে চেক আপ করাতে নিয়ে যাচ্ছি। গার্ডগুলো তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে পর্যবেক্ষণ করলো নার্সকে। একে প্রথম দিন থেকে দেখছে এখানে, তাই আর কিছু না বলে মাথা নাড়িয়ে যেতে বলল। নার্স যেন হাঁপ ছেড়ে বাঁচল। তড়িঘড়ি করে চলে এলো সেখান থেকে। লিফটে ঢুকে সোজা গ্রাউন্ড ফ্লোরে নেমে পার্কিংয়ে এসে কামিনী চৌধুরীর কাছে বাচ্চাদের দিয়ে দিল। কামিনী চৌধুরীকে নাক সিটকে বলল, আমার কাছে দিচ্ছ কেন? পিছনে জুড়িতে রাখো। নার্সটি অবাক হয়ে তাকালো কামিনী চৌধুরীর দিকে। একটা কাপড়ের জড়িতে বাচ্চাদের রাখতে বলছে? তাকে এভাবে তাকিয়ে থাকতে দেখে খ্যাক করে উঠল কামিনী চৌধুরী। রাগী গলায় বলল, সংসেজে দাঁড়িয়ে আছো কেন? যা বলছি তা করো গিয়ে। যত সব। নার্সটি আর কিছুই না বলে বাচ্চাদের বাস্কেটে রেখে একবার করুণ চোখে তাকিয়ে বলল, আমার কোনো টাকা লাগবে না ম্যাম। আমার স্বামী সন্তানদের ছেড়ে দিন। আমি তাদের নিয়ে খুব দূরে কোথাও চলে যাব। ঠিক আছে ঠিক আছে, আমি তাদের ছেড়ে দিয়েছি। এখন এখান থেকে সরে পড়ো। তোমাকে যেন আর এই শহরে না দেখে। বাচ্চারা কেঁদে উঠতে কামিনী চৌধুরী বিরক্ত চোখে তাকালো। নার্সকে আর কিছু বলার সুযোগ না দিয়ে গাড়ি স্টার্ট দিয়ে চলে যায়। গাড়ি হসপিটাল থেকে বেরিয়ে যেতে নার্স দ্রুত পায়ে ছুটল হসপিটালের দিকে। ওয়াশরুম থেকে বেরিয়ে দোলনার দিকে তাকিয়ে ব্রো কুঁচকে ফেলল নূর। দ্রুত গতিতে সেদিকে গিয়ে বাবুদেরকে না দেখে বুক কঁপে উঠল তার। চিৎকার করে গার্ডদের ডেকে বলল, বাহাদুর, আমার বাবুরা কোথায়? গার্ডগুলো সাথে সাথে কেবিনে প্রবেশ করে নূরকে কাঁদতে দেখে বলল, বেবিদের ডক্টর চেক আপ করাতে নিয়ে গেছে নার্স। চিন্তা করবেন না, কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। নূরের চিৎকার চেঁচামেচি শুনে ডাক্তার আর নার্সরা এসে হাজির হয়েছে। একজন নূরকে বেডে বসিয়ে শান্ত করার চেষ্টা করছে। এভাবে চিৎকার করলে সেলাই ছুটে যেতে পারে। ডক্টর কার্ডের কথা শুনে অবাক হয়ে বলল, কি বলছেন? আমি নিজেই তো আসতাম বেবিদেরকে দেখতে। আমার কাছে নিয়ে যেতে হবে কেন? আমি কাউকে বলিনি তো নিয়ে যেতে। নূর খেপা বাঘিনীর মতো তাকালো সবার দিকে। রক্তিম চোখে নিজের সন্তানদের জন্য হাহাকার। সবার দিকে আঙ্গুল তুলে দাঁতে দাঁত চেপে বলল, আমার বাচ্চাদের 10 মিনিটের মধ্যে আমার সামনে চাই, না হলে একটাকেও জীবিত রাখবো না। এই অ্যাপোলো হসপিটাল গড়িয়ে দিব আমি। সবাই ভয়ে গেমে একাকার অবস্থা। অথরিটিও চলে এসেছে ততক্ষণে। আশমিন জাহিন চৌধুরীর মেয়েদের কিছু হলে সব কিছুই ধ্বংস করে দিবে সে। কি হয়েছে? অবাক হয়ে বলছে। অমিকে দেখে ঢুকরে কেঁদে উঠল নূর। বাইকে জাপটে ধরে চিৎকার করে বলল, আমার মেয়েদের এনে দাও অমি। আমার মেয়েদের কেউ নিয়ে গেছে, ওরা অসুস্থ। ওরা কাঁদছে হয়তো আমাকে ছাড়া। আমার মেয়েদের কিছু হলে আমি সবাইকে শেষ করে দিব। অমি হতবম্ব হয়ে তাকিয়ে আছে সবার দিকে। তার মাথায় কিছু ঢুকছে না। নূরের কান্নায় সবার চোখে পানি চলে এসেছে। কি বলছেন কি ম্যাম? বাবুরা কোথায়? কে নিয়ে গেছে ওদের? নূর কিছুই বলতে পারল না। পেটের ব্যথা চিনচিন করে উঠতে আর্তনাদ করে উঠল। অমি নূরকে আগলে ধরে বেডে বসিয়ে দিয়ে নার্সদের নূরকে সামলাতে বলে। অথরিটি হেড ততক্ষণে সিসিটিভি ফুটেজ নিয়ে এসেছে। অমি আশমিনকে কল করে যাচ্ছে। আশমিন ফোন তুলছে না। সানভিকে কল দিতে সে কল রিসিভ করলো। অমি সংক্ষেপে সব বলে আশমিনকে ইনফর্ম করতে বলল। গার্ডদের দিকে রক্তিম চোখে তাকিয়ে বলল, বাহাদুর কোথায়? স্যারের কাছে গিয়েছে, মাথা নিচু করে বলল। নূর নিস্তেজ হয়ে বেডে পড়ে আছে। ব্লিডিং হচ্ছে সেলাইয়ের জায়গা হতে। অমির নিজেকে পাগল পাগল লাগছে। নিজের চুল টেনে অস্থির পায়চারি করতে করতে কল করলো আশিয়ানের কাছে। বাবুরা কোথায় আশিয়ান? বাচ্চাদের গায়ে ফুলের টোকা লাগলে আমি তোকে খুন করে ফেলবো। অমি চিৎকার শুনে আশিয়ান অবাক হয়ে গেল। হতভম্ব গলায় বলল, কি বলছো কি ভাই? বাবুরা কোথায় আমি কিভাবে বলবো? কি হয়েছে? অমির চেহারার আগে লাল হয়ে গেল। সবসময় শান্ত থাকা মানুষটা নিজের নিয়ন্ত্রণ হারিয়ে সামনের সোফায় লাথি দিয়ে বলল, একদম নাটক করবি না। তুই ওদের কিডন্যাপ করিসনি? আরে তোর বোনের মেয়ে ওরা। এতটা নিচে কীভাবে নামতে পারলি? তোর দুশ্মনী সম্পত্তি নিয়ে বাচ্চাদের দিকে কেন হাত বাড়ালি? আশমিন মেরে ফেলবে তোকে। কোথায় আসিস আমাকে বল, আমি ওদেরকে নিয়ে আসবো। নূরের অবস্থা ভালো না, আমার বোনটা মরে যাবে। আমি কথা বলতে বলতে কান্না করে দিল। আশিয়ান স্তব্ধ হয়ে বসে আছে। চোখ দুটো ছলছল করছে ওর। সে এতটাই খারাপ যে দুধের বাচ্চাদের সাথে দুশ্মনী করবে? বাচ্চাগুলো হওয়ার পর থেকে ওদের দেখার জন্য মন আকুপাকু করছিল। কত কষ্টে নিজেকে শান্ত রেখেছে একমাত্র ওই জানে। রাফসান শিকদারকে ঘৃণা করে। নূরের প্রতি ওর কোনো রাগ নেই। রাফসান শিকদারের রাজত্ব ধ্বংস করতে চায় ও, কিন্তু নূরের কোনো ক্ষতি তো করতে চায়নি।
গাড়ির চাবি নিয়ে তৎক্ষণাৎ বেরিয়ে গেল হাসপাতালের উদ্দেশ্যে। আজ এই শত্রুতা শেষ করবেও। যাদের জন্য এই দ্বন্দ্ব তারা কেউই তো আর বেঁচে নেই। তাহলে প্রতিশোধ নিয়ে কী হবে? তার নিজেরও একটা পরিবার চাই। আগাছার মতো জীবন তার নিঃশ্বাস আটকে দিচ্ছে। সমস্ত রোড ব্লক করে দেওয়া হয়েছে, এমনকি একটা গাড়িও নড়তে দেওয়া হচ্ছে না। জনগণের মধ্যে অনেকেই পুলিশকে সাহায্য করছে তল্লাশি করতে। খবর শোনার সাথে সাথে আসমীন ভয়ঙ্কর রূপ ধারণ করেছে। সে জানে এই কাজ কামিনী চৌধুরী ছাড়া আর কেউ করেনি। 3 রাস্তার মাথা ব্লক করে সেখানে গাড়ির বিকিতে শুয়ে আছে আসমীন। এই রাস্তা দিয়ে সব গাড়ি বের হতে হবে। শেষে কিনা তার হাতে কামিনী চৌধুরীর মৃত্যু লেখা আছে। আমজাদ চৌধুরী ছুটে এসেছে ছেলের কাছে। আসমীনের ফোন বেজে উঠতে সে ফোন রিসিভ করে কানে ধরল। কয়েকটা কথা বলে রক্তিম চোখে আমজাদ চৌধুরীর দিকে তাকিয়ে বলল, চল আব্বু, একটু ঘুরে আসি। আমজাদ চৌধুরীর কাঁধে হাত দিয়ে বলল, তোমাকে আমার টর্চার সেল দেখাবো আজ, চলো চলো। আমজাদ চৌধুরী অসহায় চোখে তাকালো আসমীনের দিকে। মন বড় কোড়াইছে। করুণ গলায় বলল, প্রাণটা না নিলে হয় না? আমি তোমাকে আরও 3টা বউ এনে দিব। এটা নিয়ে এত বায়না করো না তো। ভালো ছেলেরা বায়না করে না। চুপচাপ গাড়িতে বসো, না হলে প্রাণপ্রিয় স্ত্রীর শেষ দর্শনও পাবে না। একটু থেমে আবারও দাঁত কিড়মিড় করতে করতে বলল, এই শহর আমার। এই শহর থেকে আমার মেয়েদের দিকে হাত বাড়ানোর শাস্তি তাকে পেতে হবে। একদম পুরনো দিনের নায়িকাদের মতো ন্যাকামি করবে না। তো ভিউয়ার্স, গল্পটির নাম হচ্ছে ইট পাটকেল। এটা গল্পের 4th অংশ। পরবর্তী অংশ পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব